বাবু, আমার মাইকে কষে দে না বাবু, কষে দে না। কে তুই? আর আমি তোর মাকে কি করে খুঁজবো? চল না ওদিকে, ওই তো মাই, ওই তো মাই। ওইদিকে? ওখানে তো ওখানে তো আগুন জ্বলছে। চল না বাবু, চল না, দেরি করিস না বাবু, আগুনেও ডরাই রে বাবু, চল না। এ কি দেখছি আমি? চারপাশে এত ধোঁয়া কিসের? কিসের এত পোড়া গন্ধ? माई रे माई, कहाँ चली गई तू? तेरे बिना मेरे को नींद आती नहीं क्यों? आजा ना फिर के, बुलाओ तुझे बार बार। तेरे बिना ये दुनिया लगे बड़ी बेकार। ছাড় আমায়, গাটা যেন পুড়ে যাচ্ছে রে। ছাড়, ছাড় বলছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। একটু নতুন আঙ্গিকে লেখক শ্রী তমগ্ন নস্করের কাহিনী অবলম্বনে এক ভয়াল ভয়ঙ্কর ভয়ের গল্প চিহ্ন। এখানে যেমন আছে লৌকিক দেবীর কাহিনী, তেমনি নিষিদ্ধ প্রথা অবলম্বনে নির্মিত এই গল্প চিহ্ন। শুনতে থাকুন শ্রোতা বন্ধুরা, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এই গল্প বা আমাদের নিবেদন আপনাদের কেমন লাগছে। শুরু হচ্ছে তমগ্ন নস্করের কাহিনী অবলম্বনে ভয়াল ভয়ঙ্কর ভয়ের গল্প চিহ্ন। শুনতে থাকুন শ্রোতা বন্ধুরা। আজ তাহলে দেখা হচ্ছে? শিওর নই গো, তবে দিন সাতেক পর দেখা হবে, এটা শিওর। কাজের খুব চাপ যাচ্ছে। তুমি শুধু কাজই করে যাও, এটা আমি একাই করি। ম্যাডাম এত রাগ করো না, জানো তো বউ রেগে গেলে বড়দের কেমন বুক ঢিপ ঢিপ করে। ওই দিন যদি একটুও দেরি হয় তো দেখো, তোমার একদিন কি আমার একদিন। দেরি? কি যে বলো, আমার কাছে বিয়ে ইম্পর্টেন্ট না হলেও বউটাই ইম্পর্টেন্ট। এই যাব আর ঝপ করে তুলে নিয়ে আসবো। ধুর, ইয়ার কি মেরো না তো। লাঞ্চ করেছো? হ্যাঁ, এই জাস্ট খেলাম। তুমি? বিয়ের আর মাত্র 7 দিন বাকি। অফিসের লিভও অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আর কাজে মন বসে তাই। সাক্ষর মনটা যে সবসময় মৌয়ের কাছে পড়ে আছে, সেটা যদি বস একটু বুঝতেন। সাক্ষ্যদা, তোমায় স্যার কেবিনে ডাকছেন। আমায়? এখন? কেন রে? তা তো জানি না, গিয়ে দেখো কি বলে। মিস্টার মন্ডল, আপনাকে সাইটে যেতে হবে, ইটস আর্জেন্ট। আমি মানে স্যার আমি না মিস্টার মন্ডল, আমি কোনো না শুনবো না, আপনাকে যেতেই হবে। না, আসলে স্যার ওই কদিন পর তো আমার। হ্যাঁ আমি জানি সেটা, আমি তো আপনার লিভ অ্যাপ্রুভ করে দিয়েছি। এখনও তো কটা দিন সময় আছে হাতে, তাছাড়া এটা মাত্র 3 দিনের ব্যাপার, তারপর তো লম্বা ছুটি পাচ্ছেন। ওকে স্যার, ঠিক আছে। সাইট ভিজিটের ঝামেলা যে কেউ কি তার ঘাড়ে নিতে চায়? নিশ্চয়ই না। সাক্ষ্যও তার ব্যতিক্রম নয়। কিন্তু বসকে তো সন্তুষ্ট রাখতেই হবে। বিয়ের জন্য তো আর চাকরিটা হারাতে পারবে না, তাই না? অগত্যা মেন্টাল প্রিপারেশন নিয়েই নিল। এবার সাইট ভিজিটে সে যাবে, যা হয় হবে। জানে অনেকের অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু 3 দিনেরই তো ব্যাপার। মাকে ফোন করে লাগেজ গুছিয়ে দিতে বলল সাক্ষ্য। হ্যালো মা। হ্যাঁ বাবা, বল। শোনো না মা, আমাকে না আজ রাতেই সাইটে বেরিয়ে যেতে হবে, ওই সাইট ভিজিটে। সে কি,
আজ রাতেই বেরিয়ে যেতে হবে? হ্যাঁ, না না, তুমি চিন্তা করো না, অফিস থেকে সব ব্যবস্থা করেই দিচ্ছে। চিন্তা করো না বললেই তো আর হলো না, না? আর কদিন পর তো তোর বিয়ে। হ্যাঁ, রেগে যাচ্ছ কেন? মাত্র 3 দিনেরই তো ব্যাপার। আর তাছাড়া এখন এপ্রেজালটা তো আমার দরকার না, ওই জন্য, তাই না? ঠিক আছে, কিন্তু মৌ জানে? না, এখনো বলিনি, তবে বলবো। আচ্ছা, বুঝলাম। তা আমায় কি করতে হবে বলা হোক? না শোনো না, একটু ব্যাগটা গুছিয়ে রাখো প্লিজ। ঠিক আছে, আমি জামা কাপড় খাবার দাবার সব গুছিয়ে দিচ্ছি, কিন্তু এই লাস্ট, এরপর এসব বউকে বলবে, বুঝতে পেরেছো? তো ফ্লাইট কটার সময়? এই তো রাত 2টোয়, ডিনার করেই বেরিয়ে যাব। ঠিক আছে, সাবধানে বাড়ি আয়। রাখলাম, হ্যাঁ? বাড়ি ফিরে তাড়াতাড়ি রেডি হয়ে নিল সাক্ষ্য। এই কদিন মা বাড়িতে একা থাকবেন, এটাই সবচেয়ে চিন্তার ব্যাপার। কিন্তু কি আর করা যাবে। মাকে ওষুধপত্র ঠিকমতো বুঝিয়ে দিয়ে রওনা দিল সাক্ষ্য। বাড়ির গেট থেকে সাক্ষ্যর ক্যাবটা যতক্ষণ দেখা গেছে ততক্ষণ দাঁড়িয়েছিলেন মা। সাক্ষ্য লুকিং গ্লাসে দেখতে পেয়েছে মা বারবার হাত জোড় করে কপালে ছোঁয়াচ্ছেন আর বিড়বিড় করে ঠাকুরের নাম করছেন। যদিও এটা রোজকার ব্যাপার, যখনই সাক্ষ্য বাড়ির বাইরে পা রাখে তখনই মা দুর্গা নাম জপ করেন। বিশ্বাস করেন এতে ছেলেকে বিপদ আপদ ছুঁতে পারবে না। সাক্ষ্য ভগবানে তেমন একটা বিশ্বাস করে না, ওর কাছে মাই সব। কিন্তু আজ মাকে ছেড়ে যেতে একটু বেশি কষ্ট হচ্ছিল যেন। মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছিল সাক্ষ্যর, যেতে ইচ্ছা করছিল না। এর আগেও কয়েকবার মাকে ছেড়ে দূরে থেকেছে, কই তখন তো এরকম হয়নি। এসব ভাবতে ভাবতে ক্যাবেই দু চোখ লেগে এসেছিল সাক্ষ্য। ক্যাব থেকে নেমে সোজা এয়ারপোর্টে ঢুকে গেল সাক্ষ্য। ফ্লাইটের এখনো ঘন্টাখানেক দেরি আছে। চেকিং প্রসেস কমপ্লিট করে একটু কফি খেতে বসল। মাথাটা কেমন যেন ধরে আছে, অস্বস্তি লাগছে। হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার জন্যই হয়তো এমনটা লাগছে তার। একটু কফি খেলে মাথা ধরাটা একটু ঠিক হবে। এখন কম দামি এয়ারপোর্টে চা কফি পাওয়া যায়। উড়ান আউটলেটে গিয়ে একটা কফি নিয়ে চুমুক দিতে লাগলো। কিছুক্ষণ বাদে মাথা ধরাটা একটু কমল। দিল্লি হয়ে জয়পুর যেতে হবে সাক্ষ্যকে, তারপর সেখান থেকে সাইটে। জার্নিটা নেহাত কম নয়, তার ওপর কাজের প্রেশার তো আছে। তবে মৌ আর মায়ের কথাটা ভেবে খারাপ লাগছে তার। ওরা দুজনেই চায়নি এই সময়টা ও বাইরে যাক, কিন্তু চাকরি বাঁচাতে বাধ্য হয়েই সাক্ষ্যকে ঢেকে গিলতে হয়েছে। এবার কাজ মিটিয়ে মানে মানে ফিরে এলেই মঙ্গল। গ্রাইন্ডিং হুইলের দিকে তাকিয়ে বড় একটা শ্বাস ফেলল সাক্ষ্য। এতক্ষণে কিছুটা স্বস্তি পাওয়া গেল। কদিন ধরে বুঝে উঠতে পারছিল না কিভাবে ম্যানেজ করবে সবটা। এখন ওর কাছে হিসাবটা পরিষ্কার। ব্যাপারটা যেখানে দাঁড়িয়েছে তাতে মোটামুটি 12 থেকে 14 ঘন্টা কাজ করলে দুদিনেই প্ল্যানটাকে চালু করে দেওয়া যাবে। কিন্তু এখন আর অত শত ভাবতে পারছিল না সাক্ষ্য। তার শরীরের প্রত্যেকটা গ্রন্থি যেন বিদ্রোহ করছিল। কলকাতা থেকে দিল্লি এসে 4 ঘন্টা লাউঞ্জেই অপেক্ষা করতে হয়েছে। তারপর একটা ফ্লাইটে জয়পুর নেমে এয়ারপোর্ট থেকে সোজা চলে আসতে হয়েছে সাইটে। যখন সে সাইটে ঢুকেছিল তখনও দিনের আলো মরেনি। তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিয়েছিল। অন্য সময় এতটা তাড়া থাকতো না, কিন্তু সামনে জীবনের এত বড় একটা ইভেন্ট, তাই যত তাড়াতাড়ি মেটানো যায় সবকিছু ততই ভালো। কাজ যদিও এখনো বাকি আছে, কিন্তু শরীর আর দিচ্ছে না সাক্ষ্যর। এখন প্রায় মধ্যরাত্রি, কেমন যেন বিরক্তি লাগছে ওর। বস্তুত সাইড থেকে কিছুটা সরে এসে অদৃষ্টকে গালাগাল দিতে দিতে সিগারেটটা ঠোঁটে ঝুলিয়ে ফস করে কাঠিটা জ্বালালো সাক্ষ্য। আর তখনই
আওয়াজটা কানে এলো। যে শব্দটা শুনল সেটা স্বাভাবিক বলে তার মনে হলো না। হঠাৎ শোঁ শোঁ করে ঠান্ডা হাওয়া দিতে লাগলো। গাটা অজান্তেই ছমছম করে উঠল সাগর। হালকা একটা ঝুমঝুমির আওয়াজ আর একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ শুনতে পেল। হঠাৎ কেউ যেন ছুটতে লাগলো ওই ঝোপের মধ্যে। কেউ যেন সাগর উপস্থিতি টের পেয়ে প্রচণ্ড ভয় তাড়াতাড়ি ঝোপের মধ্যে গা ঢাকা দিল। অন্য সময় হলে সাক্ষ্য ভাবতও না, ছুটে যেত শব্দের পিছু পিছু। কিন্তু 5 বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের চাকরি তাকে শান্ত করে দিয়েছে। সামনেই তার বিয়ে। এই সময় অনেক বিপদ আপদ নাকি অকারণেই পথ কাটে। মূলত সেজন্যই বিয়ের 7 দিন আগে 1000 মাইল দূরের সাইটে যাওয়ার কথাটা বাড়ির কেউই হাসি মুখে মেনে নেয়নি। কিন্তু কিচ্ছু করারও ছিল না। জয়পুরের এই প্ল্যান্ট আচমকা ব্রেকডাউন তো হয়েই ছিল, সঙ্গে আগুনও লেগে গিয়েছিল। সব মিলিয়ে পলিউশন কন্ট্রোল বোর্ড, স্থানীয় বিধায়ক, গ্রাম কমিটি সবাই মিলে গলা চেপে ধরেছিল ক্লায়েন্টের। অতঃপর তার এই সফর। মাত্র 1 সপ্তাহ পরেই বিয়ে। কোম্পানিতে সব জানিয়ে 2 দিন ধরে বিস্তর তদবির করেও শেষমেশ লাভের লাভ কিছুই হয়নি। আসলে কোম্পানিতে এই বিশেষ কাজটির জন্য সাক্ষ্য আর ভুবন পাত্র এই দুজনেই আছেন। পাত্র পড়ে আছেন মাদুরাইয়ের সাইটে, তাই সাক্ষ্যকেই আসতে হল। বদলে বিয়ের পর ছুটি আরো 10 দিন বাড়িয়ে দিল কোম্পানি। যদিও এসে অবধি দম ফেলার ফুরসত পায়নি সাক্ষ্য, তবে সেই পরিশ্রম সার্থক হয়েছে। কাজ আরেকটু দেখে নিয়েই একেবারে হোটেলে ফেরা, তারপর ফ্রেশ হয়ে আবার এয়ারপোর্ট। ব্যাস, তারপরেই ছুটি। এইসব 7-5 ভাবতে ভাবতে সিগারেটটা শেষ করল সে। সাইটে ফেরার জন্য ঘুরতেই আবার সেই আওয়াজটা এলো। দাঁড়িয়ে গেল সাক্ষ্য। কয়েক মুহূর্ত সব চুপচাপ রইল। তারপর আবার সেই দীর্ঘশ্বাসটা কানে এলো। এবার আরো আর্দ্র, আরো ভয়ার্ত হয়ে। কি করবে সে? বাবলু তাদের ডাকবে? না থাক, বেকার কাজের মধ্যে অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হবে। ছেলেরা হুল্লোড় জুড়ে দেবে এই নিয়ে। কাজে ফাঁকি দেওয়ার সুযোগ পেলে কি আর ছাড়ে? এককালে সাক্ষ্য নিজেই এইসব ফিকির খুঁজত। তাছাড়া হয়তো সবটাই মনের ভুল। ভাবতে ভাবতে সাক্ষ্য বুঝতেই পারেনি যে কখন আগুন একেবারে ফিল্টারের কাছাকাছি এসে ঠেকেছিল। উফ, সিগারেটটা ফেলে জুতোর ডগায় পিষতে গেছে, তখনই আবার সেই আওয়াজ। যেন কোনো বাচ্চা খুব কাছেই ছুমছুমি বাজাচ্ছে। কিন্তু এই সময় অন্ধকার। ব্যাপারটা ঠিক ভালো ঠেকল না সাক্ষ্যর। চমকে পিছনে ফিরে তাকালো সাক্ষ্য। এক ঝলক দেখায় একটা ঝুপসি জমাট অন্ধকার ছাড়া কিচ্ছু ছিল না ওখানে। কয়েক মুহূর্ত লাগলো চোখটা ভালো করে শুয়ে যেতে। ফ্ল্যাট লাইটের আলো এতদূর না পৌঁছালেও তার গ্লেয়ার আর চাঁদের আলো মিলেমিশে একটা আলো আঁধারি তৈরি করেছিল। তাতেই এবার দেখা গেল মেয়েটাকে। নেহাতি বাচ্চা মেয়ে, পরনে স্থানীয় চলি ঘাগরা গোছের একটা পোশাক। দুটো বিনুনি দুদিক দিয়ে ঝুলে এসে গলায় পড়েছে। হাতে একটা রংচটা বাজনা, সম্ভবত ঝুমঝুমি গোছের কিছু। সাক্ষ্যর দিকে সাইড করে মাথাটা নিচু করে পা ছড়িয়ে বসে অদ্ভুত সুরে গান গাইছে। माई रे माई कहाँ चली गई तू, तेरे बिना मेरे को नींद आती नहीं क्यों, आजा न फीके बुलाओ तुझे बार बार, तेरे बिना ये दुनिया लगे बड़ी बेकार।
টাড়ি আওয়াজ হচ্ছিল নাকি? ও সুর করে করে কি বলছে? গান গাইছে মনে হচ্ছে তো, কিন্তু কিছুই তো বোঝা যাচ্ছে না। মেয়েটি এবার গান থামিয়ে ঘুরে তাকালো সাক্ষ্যর দিকে। মেয়েটির ফ্যাকাশে মুখ আর মরা নদীর মতো স্থির চোখ দেখে সাক্ষ্য প্রথমে কিছুটা বিস্মিত হল, হতচকিত হয়ে পড়েছিল। এরপর সাহস করে জোর গলায় বলেই বসল, এই তুই কে রে? এত রাতে এখানে কি করছিস? মেয়েটি প্রথমে একটু চমকে গেল, তারপর ভাঙা ভাঙা বাংলায় সাক্ষ্যকে বলল, বাবুসি, আমার মাই ওইদিকে চলে গেছে। আর তাকে খুঁজতে যাবো বাবুসি, আমার ভয় করছে বাবুসি। একটু সাফে সঙ্গে বাবুসি, একটু সঙ্গে সাফে। তোর মাই এত রাতে ওদিকে? ব্যাপারটা বুঝতে পেরে থেমে গেল সাক্ষ্য। গ্রামের দিকে এখনো মাঠে ঘাটেই লোকজন কাজ সারে। মেয়েটার কাছে গিয়ে তার মায়া ভরা মুখখানা দেখে ও একটু নরম গলাতেই বলল, তোর মাই গেছে, ফিরে আসবে ক্ষণ। তুই এই অন্ধকারে দাঁড়াস নি বাবা, কোথায় কি আছে কি জানে। আমার সঙ্গে চল না, ওখানে কাজ হচ্ছে, গিয়ে বসে থাকিস না হয়। পিছন দিকে ফিরে হাঁটা লাগিয়ে বক বক করতে লাগলো সাক্ষ্য। কার মেরে তুই? দারোয়ানের? আমি এগিয়ে দিয়ে আসি? চল, তোর বাবা তো সাইডেই বসে আছে। খানিকটা এগিয়েও পিছনে পায়ের আওয়াজ না পেয়ে আবার পিছনে ঘুরতে বাধ্য হলো সে। মেয়েটা এগোয়নি, ওখানেই গাঁট হয়ে দাঁড়িয়ে আছে। বাধ্য হয়েই আবার পিছিয়ে এসে সে বলল, কিরে চল। মেয়েটা হাত তুলে আবার বলল, তুই চল না বাবু, আমার মাই তো পাগল আছে, এমনি ফিরবে না বাবু, তুই চল না। ওখানে দাঁড়াতে ভালো লাগছিল না সাক্ষ্যর। কেমন একটা অস্বস্তি হচ্ছিল, গায়ে কাঁটা দিচ্ছিল ওর। কিন্তু মেয়েটাকে ছেড়ে আসতে মোটেও মন চাইছে না। এদিকে মেয়েও নাছোড়, কিছুতেই শুনবে না। বিরক্ত হয়ে সাক্ষ্য বলল, উফ, বড্ড জ্বালাতনে ফেললি তো। দাঁড়া, কাউকে ডাকি তবে। ভালো নেই, যাবো কিভাবে? না বাবু, অত কিছুর দরকার নেই বাবু। ওই মায়া ভরা মুখের দিকে তাকিয়ে আর না করতে পারল না সাক্ষ্য। বলল, ঠিক আছে চল, দেখি কোথায়, কোন দিকে গেছে তোর মা। তবে আলোটা নিতে হবে। হঠাৎ সাক্ষ্যর হাতটা চেপে ধরল মেয়েটা। এই রকম কাণ্ডতে বেশ হকচকিয়ে গেল সাক্ষ্য। হাতটা টেনে সাক্ষ্যকে আরো কাছে টেনে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, আগুনে ও ডরায় বাবু, ওকেই আলো আধারে খুঁজতে হবে। আমার এই জিপসি বাসাই নেই, মাই পায়ের মন দুলিয়ে সাড়া দিবে। মাই গঙ্গি, কিন্তু বেহরি নয় বাবু। কথাগুলো শুনে সাক্ষ্য যেমন বিস্মিত হলো, তার থেকেও একটা চাপা দুঃখ ওর মনটাকে ভারাক্রান্ত করে তুলল। মুখ থেকে বেরিয়ে আসা আহারিটাকে কোনো মতে গিলে নিল সাক্ষ্য। বলল, চল তাহলে। माई रे माई, कहाँ चली गई तुम? तेरे बिना मेरे को नींद आती नहीं क्यों? आजा न फिर के बुलाओ तुमसे बार बार, तेरे बिना ये दुनिया लगे बड़ी बेकार। মেয়েটা সাক্ষ্যর হাত ধরে হাঁটছে আর গুনগুন করে সেই গানটাই গেয়ে চলেছে। সেই অদ্ভুত সুর, সেই অদ্ভুত ভঙ্গি, আর তালে তালে বেজে চলেছে হাতের জিপসিটা। সাক্ষ্য অনুভব করল বাচ্চা মেয়েটার হাতটা বরফের মতো ঠান্ডা। আচ্ছা, একজন জীবিত মানুষের হাত কি এতটাই ঠান্ডা হয়? মানুষ মারা গেলেই তো শরীর এতটা ঠান্ডা হয়ে যায়, তাহলে কি ও? কিন্তু না না না, এসব ভাবনা ওর মাথায় বেশিক্ষণ জায়গা পেল না। বাচ্চাটার মুখটা দেখে
বড্ড মায়ায় পড়ে গিয়েছিল সাক্ষ্য। মিনিট পাঁচেক হাঁটতেই যে ফ্যাক্টরি এরিয়া পেরিয়ে এমন একটা বুনো জঙ্গলে এসে পড়বে সাক্ষ্য তা ভাবতেই পারেনি। এরকম ঘাস বনের সঙ্গে একমাত্র নেপিয়ার ঘাসের জঙ্গলেরই তুলনা চলে। গত বছর গায়নায় থাকার সময় এরকম বুক সমান উঁচু ঘাসের ঘন জমাট জঙ্গল সে দেখেছিল। এই ঘাস এতটা উঁচু ও ঘন হয়ে জন্মাতে অন্তত 3 থেকে 4 বছর সময় নেয়। কোনো চালু ফ্যাক্টরির এত কাছে এই ঘাস জন্মালো কি করে? কিছুক্ষণ বাদে বুঝতে পারল এটি আদতে একটা ভাট্টি, মানে ইট ভাটা। এর সঙ্গে মালিকের একটি ছোট্ট সারের কারখানাও আছে পাশে। এই ধরনের প্ল্যান্টের লাগোয়া এলাকা গরম আর রাসায়নিকের ব্যবহারের ফলে সচরাচর শুকনো খটখটে হয়। তাছাড়া এদিক দিয়েই ওরা গাড়িতে করে নিয়ে এসেছিল বোধহয়। কই, তখন তো এমনটা ছিল না। একটা দ্বিধা আর ভয় ক্রমশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছিল সাক্ষ্যকে। এইখানে বাতাসটাও যেন ক্রমশ ভারী আর গুমোট হয়ে উঠছিল, যেন একটা অজানা রহস্য চাপা পড়ে আছে। ঘাস বন দুলছিল, অথচ গায়ে কোনো হাওয়া লাগছিল না। অদ্ভুত ঝিম ধরা পরিবেশ। ঝিঝির ডাক নেই, কোনো আওয়াজ নেই, শুধু মেয়েটার পায়ের আওয়াজ আর ঝুমঝুমির মৃদু ঝিনঝিন। তবে চাঁদের আলো ফটফট করছিল। মেয়েটাকে আর একবার কিরে আর কদ্দূর জিজ্ঞেস করতে গিয়েছিল সাক্ষ্য, কিন্তু তার মুখের কথা মুখেই রয়ে গেল। হঠাৎ জোরে বেজে উঠল ঝুমঝুমিটা, তারপরেই সব চুপ। হঠাৎ সাক্ষ্য কি একটা বলতে গিয়ে থমকে যায়। একটা বড় ঢোক গিলে কিছু একটা বলতে গিয়েই মেয়েটার চোখ দেখেই চুপ করে যায়। কেমন যেন একটা অব্যক্ত রাগ চেপে ধরল সাক্ষ্যকে। সে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু মেয়েটা সাক্ষ্যর ঠোঁটে আঙুল দিয়ে ওকে থামিয়ে দিল। বাধ্য হয়েই মুখ বন্ধ রাখল সে। তখনই বহু দূর থেকে ভেসে এলো একটা ভারী মলের আওয়াজ। তৎক্ষণাৎ কেমন যেন বদলে গেল পরিবেশ। মুহূর্তে হাওয়া পড়ে গেল, ঘাসগুলো স্থির হয়ে গেল। বহু দূরে কয়েকটা শিয়াল একসঙ্গে চিৎকার করে উঠল। কি তীব্র সেই চিৎকার! মনে হলো যেন কানের ভেতর দিয়ে ঢুকে সেই আওয়াজ মাথার মধ্যে হাতুড়ির বাড়ি মারছে। একবার ডেকে শিয়ালগুলো থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। হঠাৎ সেগুলো আবার দ্বিগুণ জোরে চিৎকার শুরু করলো, যেন আগেরটা মহড়া ছিল, এটাই স্টেজ পারফরমেন্স। আচমকা গাদা গাদা ধোঁয়া এসে চারপাশটা ঢেকে ফেলল। সাক্ষ্য বুঝতে পারল না এত ধোঁয়া আসছে কোত্থেকে। ভাট্টি তো বন্ধ। কিছু ঠিক নেই, বাঁচতে চাইলে পালাও। কিন্তু প্রতি মুহূর্তে বাড়তে থাকা সেই ঝুনঝুন আর মলের আওয়াজে তার চিন্তা ভাবনা যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে একটা ঘোরের ভেতর চলে যাচ্ছিল সে। ঝোপঝাড় ঢাকা পড়েছিল অদ্ভুত এক অস্বচ্ছ পর্দার আড়ালে। একটা সময় লোহা পেটানোর গ্রাইন্ডিং কাটারের আওয়াজ সব মুছে গেল। তখনই মেয়েটা বলল, বাবু বাবু সর বাবু, ওই তো ভাই সর। মহাবিষ্টের মতো পথ চলতে লাগলো সাক্ষ্য। একটা রাত চড়া পাখি ভীষণ শব্দে আকুল হয়ে ডাকতে ডাকতে উড়ে গেল। সেসব নিয়ে ভাবছিল না সে। কাঁটা ঝোপ, চড়াই উতরাই, পাথরের ঠুক্কর কিছুই মালুম হচ্ছিল না আর। গরম যেন সহস্র গুণে বেড়ে উঠেছিল। সেফটি বুট পরে থাকা সত্ত্বেও পায়ের তলায় গরম লাগছিল। পায়ের চাপে গুঁড়ো হয়ে যাচ্ছিল ইতিউতি ছড়িয়ে থাকা সাপের কাঁটা, শিয়ালের কাঠামোর হাড়। তবু থামতে পারছিল না সাক্ষ্য। সামনে লালচে আভা তুলে আগুন জ্বলছিল।
হাতের চামড়া জ্বালা করছিল, কিন্তু সাক্ষ্য থামতে পারছিল না। ও যে দেখতে পাচ্ছিল বাচ্চা মেয়েটা অবলীলায় এগিয়ে যাচ্ছে, আর ওই তো ওর মা পায়ের মল বাজিয়ে সাড়া দিচ্ছে। আচমকা হ্যাচকা একটা টানে সম্বিত ফিরল সাক্ষ্যর। হ্যাঁ, কি হয়েছিল? কেউ কি তাকে জড়িয়ে ধরেছে? সেই মানুষটা খুব হাঁপাচ্ছে। আস্তে আস্তে সার ফিরে পেল সাক্ষ্য। কোনো ক্রমে সে বলে উঠল, কে? কি হয়েছিল? স্যার, আমি বাবলু। বাবলুদাকে দেখে চমকে গেল সাক্ষ্য। চোখে এখনো একটা ভয়ের ছাপ। সে বিশ্বাস করতে পারছে না বাবলু সামনে দাঁড়িয়ে আছে। সাক্ষ্য আর কিছু বলার আগেই বাবলুদা বলতে শুরু করে দিল, এখানে এলেন কি করে স্যার? আর এক পা এগোলেই তো। বাবলুদার কথা শুনে পিছন ফিরে তাকিয়ে একদম জমে গেল সাক্ষ্য। ইট ভাটার একটা ওপেন পিট হাঁ করা ছিল সেখানে। নিচে অতলান্ত অন্ধকার। ভাটি এখন মরা, তবে পড়ে গেলে ঘাড় ভেঙে মৃত্যু একেবারে নিশ্চিত ছিল। বাবলুদা বলছিল, আপনি ভয়ানক কিছুর পাল্লায় পড়েছিলেন স্যার। আশেপাশে কোথাও আপনাকে দেখতে না পেয়ে আমরা খুঁজতে শুরু করেছিলাম। হঠাৎ দূর থেকে দেখি এইখানে লাল হয়ে ভাটিটা জ্বলছে, জোরে জোরে শিয়াল ডাকছে। তখনই বুঝতে পারলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। আপনি হয়তো কোনো বিপদে পড়েছেন। এসে দেখি আপনি আপনি কেমন এই নেশারুর মতো সেদিকে এগোচ্ছেন। অনেকবার আপনার নাম ধরে ডাকছিলাম, কিন্তু কোনো সাড়া পাইনি। গত 4 দিন এখানে কাজ করতে গিয়ে এই অঞ্চল নিয়ে অনেক কানাঘুষো শুনেছিলাম। অনেকে বলে এই ভাটায় একবার কেউ এলে আর নাকি জীবন্ত ফেরে না। ঘাগরা চুলি পরা দুটো ছায়া দেখা যায় মাঝে মাঝে, আর ওরাই হয়তো। সাক্ষ্যর আধ বোঝা চোখে বারবার ভেসে উঠছিল সেই রাতের ছবি। বাচ্চা মেয়েটার মায়া ভরা মুখ, জল টলটলে চোখ, কানে বাজছিল বাচ্চা মেয়েটার কথাগুলো। বাবু, বাবু সর বাবু, ওই তোমায় সর বাবু, ওদিক সর। এসব ভাবতে ভাবতে সাক্ষ্যর দু চোখ আবার বন্ধ হয়ে আসছিল। চোখে মুখে জলের ঝাপটা দিলেন বাবলুদা। 1 গ্লাস দুধের ব্যবস্থা করে খাওয়ালেন। এবার একটু গায়ে জোর পেল সাক্ষ্য। আস্তে আস্তে উঠে বসল। বাবলুদা হালকা ধাক্কা দিয়ে বললেন, আপনি আপনি ঠিক আছেন স্যার? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি যা বলছিলেন বলুন। আমরা আপনাকে ওই অবস্থায় দেখে ভয় পেয়ে গেছিলাম। বেগুতিক বুঝে আর সময় নষ্ট করিনি। সঙ্গে সঙ্গে আলো নিয়ে আমরা ছুটেছিলাম আপনার দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? আমরা এদিকে ছুটে আসতেই ভাটির লাল আগুনটা দপ করে নিভে গেল। এতক্ষণ ধরে যে ভাটিতে আমরা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখছিলাম, ধোঁয়া উঠতে দেখছিলাম, সেটা আমাদের চোখের সামনে হঠাৎ নিভে গেল। নিজেদের চোখকে নিজেরাই যেন বিশ্বাস করতে পারছিলাম না। এমনকি চৌহদ্দিতে আর কোনো শিয়ালের ডাকও শোনা যাচ্ছে না। পরিবেশ হঠাৎ করে শান্ত হয়ে গেল। এমন নিস্তব্ধতা শ্মশান ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। কি বলছো তুমি এসব? কিন্তু আমি যে। সাক্ষ্য কিছু বলার আগেই বাবলুদা আবার বলতে শুরু করলো, এখানে আসার পথে দেখেছি পুরো অঞ্চলটা শুকনো খটখটে। সর্বত্র ছড়িয়ে আছে মরা জীবজন্তুদের হাড়, মধ্যিখানে কেবল আপনার বুটের ছাপ। এখানকার লোকজন ঠিকই বলে স্যার, এই মরা ভাটি নাকি মাঝে মাঝে জেগে ওঠে, গনগন করে জ্বলে ওঠে আগুন। সে সব কিছু খেয়ে নেয়। আশেপাশে যেসব শেয়াল, ইঁদুর, সাপের গর্ত দেখছিলাম, এই যে তাদেরই কঙ্কাল। বেশ বুঝতে পারছিলাম। সেই মেয়েটার কি হলো জানতে চায়নি সাক্ষ্য। ওরা তাকে দেখেনি। সাক্ষ্য নিজের বুটের পাশে কোনো পায়ের ছাপ দেখেনি। হয়তো মনে মনে অনুধাবন করতে পেরেছিল আসলে ঘটনাটা ঠিক কি ঘটেছিল। মনটা ভারাক্রান্ত হয়ে এলো তার।
একটা যন্ত্রণা যেন মুচড়ে দিচ্ছে সাক্ষ্যর হৃদয়টাকে। কিন্তু তার মনের সব দ্বন্দ্ব তখনও সম্পূর্ণ মেটেনি। বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো এখনো অজানা থেকে গেছে, তাই প্রশ্নটা জমিয়ে রেখেছিল। সঠিক জায়গায় করতে হবে প্রশ্নগুলো, তাতে যা হয় হবে। পরদিন ফ্যাক্টরি মালিক নিজে এসেছিল সাইটে। গাড়িতে সাক্ষ্যকে নিয়ে তিনি সোজা উঠেছিলেন হোটেলে। রুম নিয়ে তার ফ্রেশ হওয়া অবধি ভদ্রলোক বসেছিলেন রুমে। তারপর সোজা নিয়ে এসেছিলেন এয়ারপোর্টে, যাতে সকালের জয়পুর দিল্লি কলকাতা হপিং শিডিউল মেনে সে বাড়ি ফিরতে পারে। রাতের টিকিট ক্যান্সেল করিয়ে তিনি নিজেই এই টিকিট কেটে দিয়েছিলেন। গাড়িতে বসে ভেঙে পড়েছিলেন ভদ্রলোক। দোষটা আমারই মিস্টার মণ্ডল, দোষ আমার। কোম্পানির হয়ে কিক অফ মিটিংয়ে আপনি এসেছিলেন, তাই ব্রেকডাউন হওয়ার পর আপনাকেই চেয়েছিলাম। কিন্তু এমন হবে জানলে, আপনার কিছু হয়ে গেলে নিজেকে মাফ করতে পারতাম না। এটা বলার পর কিছুটা নিজেকে সামলে নিলেন তিনি সাক্ষ্যকে দেখেই বুঝেছিলেন ওর মনে অনেক প্রশ্নের ভিড় জমে রয়েছে। সবটা বুঝে নিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে তিনি শুনিয়েছিলেন এক মর্মান্তিক কাহিনী। আমার বাবা হুকম উমং সিং সিসোদিয়ার আমল থেকেই আমাদের এই ভাটির ব্যবসা। প্রথম ভাটিটা কিন্তু সহজে হয়নি। এমনিতেও ভাটির কাজে অনেক গাওত বা প্রকরণ লাগে। কাহাবত আছে, ভাটি হলো জীবন্ত, এতে আগুন আছে। বিশেষ করে আমরা সিসোদিয়ারা মনে করি যে এর প্রাণ আছে। আগুনেই তো আমাদের পুরখরা জহর নেয়। সেই ভাটিতেই কাল আপনি প্রায়। একটু থেমে বাঁদিকে টার্ন নিলেন সিসোদিয়া। বলতে থাকলেন, ভাটি চালুর একটা গাওত বা নিয়ম হলো ভাট্টা বা ওভেনের গায়ে পবিত্র পুস্তানি নদীর মাটি লেপে দিতে হয়। পুস্তানি নদীতে যমুনা নদীর স্রোত মিশেছে, তাই ওটাকে পবিত্র ধরা হয়। পুস্তানি ভিন্ন নামে অন্য স্থানে বয়ে গেছে, সেখানে কি হয় ও আমি জানি না। কিন্তু আমাদের এই অঞ্চলে পুস্তানি এতটাই পবিত্র যে এর পাড়ে শ্মশানও হয় না, কেবল মন্দির হয়। কিন্তু সেই বছর পুস্তানি নদীর মাটি পাওয়া যায়নি। সেবার পুরো শুখা হয়েছিল, তাই নদীও শুখা। তাহলে মাটি পেলেন কোথায়? ব্যবসা তো আর বসে থাকে না। আমরা বাইরে থেকে নরম মাটি এনেছিলাম, হয়তো তাতেই কিছু গলতি হয়েছিল। ভাটি কিছুতেই চালু করতে পারছিলাম না আমরা। চালু করে আগুন দিলেই ব্যাকফায়ার হয়। কখনো চালু হলেও তাপা রুটি সেঁকার মতো। তাতে আমাদের কাজের প্রায় কিছুই হয় না। অনেক খুঁজে একজন বড় কমিশনিং মিস্ত্রিকে আনা হলো। ভাট্টা লাইনে তার হেভি নাম ডাক ছিল। সবাই বলতো কমিশনিং ম্যান। ভাট্টার লাইট আপ বা আগুন দিত সেই। আপনাদের ওই অ্যাপ্রাইজালের ভাষায় তার ছিল যাকে বলে দারুণ সাকসেস রেট। ট্রেন্ড সুপারভাইজার, 27 বছরের তজুরবা, যেমন নাম তেমন কাম। কিন্তু সেবার এরকম ঘটনা যে ঘটে যাবে কেউ ভাবতেই পারিনি। সে ভাটিতে আগুন দিতেই দম বিশাল জোরে আওয়াজ, একটা মারাত্মক বিস্ফোরণ হলো। সব উড়ে গেল, চিমনি চেম্বার সব। সঙ্গে মিস্ত্রিও শেষ হয়ে গেল। বডিটা এমনভাবে ঝলসে গেল যে চেনার উপায় অবধি রইল না। সে কি, এসব তো আপনি আমার আগে বলেননি। সিসোদিয়া এবার সাক্ষ্যর কথার কোনো উত্তর দিলেন না। সাক্ষ্যর বুকটা কেমন ঢিপ ঢিপ করতে শুরু করল। সিসোদিয়া আবারও বলতে থাকলেন, বেচারার বউটা শোকে পাগল হয়ে গেল। একটা ছোট্ট মেয়ে ছিল, সেই মাকে আগলে রাখত। বউটা গুঙ্গিও ছিল। আমার দাদির ছিল রানীর মতো মন। মাই বেটিকে আমাদের বাড়িতে এক কোণেই থাকতে দিল দাদি। এদিকে সময় চলে যায়, চেষ্টা করা হয় বারে বারে, কিন্তু ভাটি আর চলে না। আমাদের তো মাথায় হাত, কি হবে ব্যবসাটার, কি করে আবার দাঁড় করানো যাবে। তো তখন আপনারা কি করলেন? শেষমেশ আমার দাদা একটা উপায় বের করলেন। বেনারস থেকে একটা তান্ত্রিককে আনলেন দাদা।
মশহুর তান্ত্রিক, তার কাজ একদম পাক্কা। আমার দাদা তার খুব ভক্ত ছিলেন। তিনি বললেন, বিপদ বিপদ, ঘোর বিপদ। সব সব শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সব শেষ হয়ে যাবে। কেউ কেউ বাঁচবে না। এখানে এখানে আগে কোনো দেহ বা অপদেহের ঠাঁই ছিল, যাকে তোরা ঠাঁই নাড়া করেছিস। বাস্তু দোষ লেগেছে এই মাটিতে, বাস্তু দোষ লেগেছে। দাদা সেই তান্ত্রিকের হাতে পায়ে পড়ে গেলেন। জানতে চাইলেন সেই বিপদ থেকে বাঁচার উপায় কি। তান্ত্রিক যজ্ঞ করে বলেছিলেন, একমাত্র পবিত্র পুস্তানি মাটির ছোঁয়া পেলেই তিনি হয়তো চলে যেতেন, কিন্তু তা না পেয়ে তিনি ক্ষুব্ধ। যে মাটি এসেছে তা তা শ্মশানের। প্রচুর পাপ লেগে আছে এতে। হ্যাঁ, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তান্ত্রিকের কাছে অনুনয় বিনয় করেছিলেন, পায়ে পড়ে গেছিলেন এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। তান্ত্রিক আরও বলেছিলেন, আহ, রাখের গন্ধ পাচ্ছি আমি। রাখের গন্ধ পাচ্ছি। তাই আগে দেবতার ক্রোধকে শান্ত করতে হবে, তাকে ভেট চড়াতে হবে। হ্যাঁ, বলি বলি দিতে হবে। তবে যদি তিনি শান্ত হন, তাহলে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। শেষ হয়ে যাবি তোরা, ধনে প্রাণে সব দিক দিয়ে মরবি। তারপর সত্যি বলে দিলেন? ফু, যেমন কথা তেমন কাজ। ছাক, কাঁড়া, ভইঁস সব বলি হলো, কিন্তু এসবের পরেও কিছুতেই জ্বলল না। শেষে তান্ত্রিক আবার যজ্ঞে বসলেন। টানা 3 দিন ধরে যজ্ঞ চলল। যজ্ঞের শেষে বললেন, যজ্ঞ শেষ হয়েছে বটে, কিন্তু বলি তো সম্পূর্ণ হয়নি। ভেট চাই, ভেট, মহাভেট। একটা বাচ্চার বলি চাই। বাচ্চাটাকে পুজোয় শুদ্ধি করে প্রসাদ হিসেবে ফেলে দিতে হবে এই পখলের পিঠে। তারপর জ্বালাতে হবে আগুন। আগুন। আর ওয়ারি মেয়ে হলে তো কোনো কথাই নেই। সেই বাচ্চার রক্ত মাংস পেলে তবেই দেবতার ক্রোধ শান্ত হবে। আমরাও তান্ত্রিকের দেখানো পথেই এগোতে থাকলাম। বলির ব্যবস্থা শুরু হলো। এটা শুনে আর চুপ থাকতে পারল না সাকো। রাগে ঘৃণায় বলে উঠল, কি বলছেন এসব? নরবলি, তাও আবার একটা বাচ্চা! এটা তো অপরাধ, অন্যায় এটা। এবারও সাক্ষ্যর কথার কোনো জবাব দিলেন না সিসোদিয়া। বাবার হাতের কাছেই ছিল সহজ শিকার, সেই বিধবা औरतेর মেয়েটা। সব প্ল্যান মাফিক চলছিল, কিন্তু কি? বলির দিন কি করে যেন কথাটা জেনে ফেলেছিল বাচ্চা মেয়েটা। পালিয়ে গেল সে। তবে শেষ রক্ষা আর হলো কই। ওর মাকে টোপ করে আমার বাবা বাচ্চাটাকে ধরেই ফেলেছিলেন। এসব শুনে এবার সাক্ষ্যর মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। বুদ্ধিটা কি আপনি দিয়েছিলেন? হ্যাঁ। সাক্ষ্য হঠাৎ বলে বসল, পাগল মায়ের পায়ের পায়েলটা খুলে নিলেন। বাচ্চাটা ছিল একটা ঝুমঝুমি, আর আপনি ঠিকই বলেছেন যে বউটা গুঙ্গি ছিল, বেহেরি নয়। ওই ঝুমঝুমি আর পায়েলই ছিল মা মেয়ের কথা বলার জরিয়া। সেটাই টোপ করে বাচ্চাটাকে খুঁজে বের করা হলো। অবোধ শিশু পা দিল আপনাদের পাতা ফাঁদে। তারপর সেদিন একটা নয় দুটো বলি দিয়েছিলেন আপনার বাবা। তান্ত্রিক বাবা বোধহয় তেমনই চেয়েছিলেন। একটা হলে অসম্পূর্ণ থেকে যেত, তাই না? হ্যাঁ, কি করে পারলেন এতটা নৃশংস হতে? অভিনব সিসোদিয়ার থমথমে মুখ এবার একটু একটু করে লাল হয়ে উঠছিল। রাগে গর্জন করে তিনি বলে উঠলেন, হোয়াট রাবিশ! শাট আপ, জাস্ট শাট আপ! তার তোয়াক্কা না করে সাক্ষ্য বলে চলল, কাল ওরা আমাকে মারতে নয়, বরং গল্পটা শোনাতে ডেকেছিল। আমার কোনো ক্ষতি করেনি, শুধু দেখাতে চাইছিল সেদিন কি করেছিলেন আপনারা ওদের সঙ্গে। মানুষ কতটা নিজে নামতে পারলে দুটো জলজ্যান্ত মানুষকে বলি দিতে পারে, ইন্টেনশনালি খুন করতে পারে। আপনাদের একটু হাত কাঁপলো না?
বাবুদাকে এগুলো বলা যেত, কিন্তু তাতে তাতে লাভ কি? আপনাদের এই লোকাল হুকুম বর্দার টাইপের লোকেরা হয়তো ওকেও চুপ পড়িয়ে দিল কিছু করে। প্রাণ তো ফিরিয়ে দিতে পারবেন না, তার বদলে পারলে একটা পিণ্ডদানের ব্যবস্থা করুন। সবার কাছে সত্যিটা স্বীকার করে নেবেন, কেউ তো আর শাস্তি দিতে আসবে না। অন্তত সত্যিটা জানুক সবাই, ওরা ওইটুকুই চায় কেবল। আর শুনুন, এই চাকরিটা আমি আর করব না। রেজিগনেশন মেল পেয়ে যাবেন আপনি সঠিক সময়। তারপর কি হলো বাবা? তোমার বন্ধুর গল্পটা এরকম হুট করেই শেষ হয়ে গেল? ওদের শাস্তি হলো না? সিনেমায় তো ইভিলরা শাস্তি পায়। उसके बाद और कुछ नहीं है बेटा, এবার শান্ত হয়ে বসো তো। সিমলার বোর্ডিং থেকে ছেলেকে নিয়ে জয়পুরে নিজের বাড়ি ফিরছিলেন রতীশ। লং ড্রাইভের বিরক্তি ঘোচানোর জন্যই ছেলেকে গল্পটা বলছিলেন, তবে শেষটা তাকে বানাতেই হয়েছিল। ভাগ্যিস সেদিন হোটেলে বসে থাকতেই স্বাক্ষর ফ্রুটিতে ওষুধটা মিশিয়ে দিয়েছিলেন তিনি, না হলে নিজেদের নামটা বদলে ছেলেকে আর গল্পটা বলতে হতো না, এতদিনে জেলের ঘানি টানতে হতো। ওই রাতে ফ্যাক্টরিতে অত কিছু ঘটেছে শুনেই মনের মধ্যে কু ডেকে উঠেছিল। এই মা মেয়ে জুটি মরার পরেও ইনিয়ে বিনিয়ে তাদের দুঃখের কথা বলে বেড়ায়। বিভিন্ন রকমের আওয়াজ শোনা যায়, অনেকে নাকি ওদের দেখতেও পেয়েছে। বহুবার শান্তি সস্তায়ন করেও কোনো ফল হয়নি। শেষে বাধ্য হয়েই ভাটিটাই বন্ধ করে দিয়েছিলেন। বহুত জ্বালায় ওরা। সাক্ষ্য আর রতীশ মানে গল্পের অভিনব সিসোদিয়া দুজনেই সেদিন হোটেল থেকে বেরিয়েছিলেন এয়ারপোর্টের উদ্দেশ্যে, কিন্তু প্ল্যান করাই ছিল। সেই মতো গাড়িটা ইচ্ছা করে ডিভাইডারে ধাক্কা লাগিয়েছিলেন তিনি। শুনশান রাস্তায় ডিভাইডারে ধাক্কা খেয়ে কাত হয়ে যাওয়া গাড়ি থেকে রতীশকে তার লোকেরাই বের করে এনেছিল। আগে থেকেই তারা পথচারীর বেশে অপেক্ষা করছিল পথের ধারে। বংশ পরম্পরায় এই পরিবারের জন্য এমন প্ল্যান্ড খুনের কসরত অনেক করেছে তারা। তারপরেই ব্লাস্ট করানো হয়েছে গাড়িটাকে। এই সব কিছুর জন্য মোটা অঙ্কের টাকাও দেওয়া হয়েছিল তাদের। স্বাক্ষর ঝলসে যাওয়া বডির পোস্টমর্টম করেও বিশেষ কিছুই পাওয়া যায়নি। যাবেই বা কি করে? মরা মানুষ কথা বলে না, কিন্তু নিষ্প্রাণ টাকা তো অনেক কিছুই বদলে দেয়। তাই জানা যায়নি যে সে মারা গিয়েছিল তার ঘন্টা তিনেক আগেই অভিনব সিসোদিয়ার নিজের হোটেলে স্কাইলার্কের ঘরে। আর বাবলু, তাকে সরিয়ে দেওয়া তো বাঁ হাতের খেলা। কিন্তু এসবের বদলে সবাই জেনেছিল অন্য গল্প। দুর্ঘটনায় মৃত 1, আহত 1। মৃতের নাম সাক্ষ্য মণ্ডল। আহত অভিনব সিসোদিয়া স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পথচারীরা কোনো মতে তাকে উদ্ধার করার পরেই গাড়িতে আগুন লেগে যায়। ব্যাকসিটে বসা সাক্ষ্য মণ্ডলকে আর বের করা যায়নি। মৃতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা সিসোদিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রির। ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছিলেন সাক্ষ্যর মা। একজন মাকে তার সন্তান হারানোর ক্ষতিপূরণ দেওয়াটা কি এতটাই সহজ? মৌ কেস লড়েছিল অনেক দিন, কিন্তু শেষমেশ সিসোদিয়ার টাকার ভারে হেরে গেছে সাক্ষ্যর মৃত্যু। এই ঘটনার 9 করে বছর 3 কেটে গেছে। তবে ভাটির আশেপাশের লোকজন এখনো নানা রকম কথা বলে। সন্ধ্যার পরে ভাটির দিকে ভুল করেও কেউ পা মারায় না। অনেকে বলে সেদিনের পর থেকে ওই এলাকায় মাঝে মাঝেই অদ্ভুত কিছু আওয়াজ শোনা যায়, আর অদ্ভুত কিছু ঘটনাও ঘটে। অনেক চেষ্টা করেও তার কোনো কুলকিনারা পাওয়া যায় না। এলাকার অনেকেই নাকি রাতের দিকে বুটের আওয়াজ, কখনো ঝুমঝুমির আওয়াজ, বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ, আবার কখনো পায়ের মলের আওয়াজ আজও শুনতে পায়। কেউ বলে ঝোপের ভেতর একটা বাচ্চা মেয়েকে লুকিয়ে যেতে দেখেছে। কেউ বলে ঘাগরা পরা একজন মহিলা তাকে হাত বাড়িয়ে ডেকেছে।
কিন্তু কাছে যেতেই সে নাকি হাওয়ায় মিলিয়ে গেছে। কেউ বলে বুটের আওয়াজের পিছু নিতে গিয়ে পরদিন সকালে ভাটি থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হয়েছে। অনেকে আবার অদ্ভুত অদ্ভুত চেহারারও বর্ণনা দেয়। তবে রতিশদের এসবে কিছু যায় আসে না। ব্যবসার কোটি কোটি টাকা, এর বাইরে ওরা কিছুই বোঝে না, বুঝতে চায় না, বুঝবেও না। বোঝার দরকার আছে বলেও কোনোদিন মনে হয়নি। পথের কাঁটা উপড়ে ফেলতে ওরা ভালোই জানে। এইসব কথা ভাবতে ভাবতে গাড়িটা বাঁ দিকে মোড় নিতেই রতীশ কিছু বুঝে ওঠার আগেই শূন্যে উঠে গেল অত বড় ফরচুনার গাড়িটা। তারপর নিচে নেমে একটা গাছে ধাক্কা খেয়ে আবার পাল্টি খেল। অত উঁচু থেকে মাটিতে পড়ে গেল বাচ্চা ছেলেটা। নিমেষের মধ্যে থেতলে গেল মাথাটা। কিছুক্ষণের মধ্যেই রতীশ পা দুটো নেই, মুখ থেতলে গেছে। মাথার একদিকের অবস্থা বিভৎস, চারিদিকে শুধু রক্ত আর রক্ত। আগুন লেগে গেছে গাড়িটায়। আশেপাশের লোকজন ছুটে এসেছে, কিন্তু কেউ সামনে যেতে পারছে না। ওই ভয়ানক দৃশ্য চোখে দেখা সম্ভব নয়। ছেলেটার কাতর আর্তনাদ আর নিজের যন্ত্রণার কালো অন্ধকারে তলিয়ে যেতে যেতে রতীশ শুনলেন ছুমছুমি আর মলের মেশানো আওয়াজের মতো একটা শব্দ ভেসে আসছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ভেসে আসছে একটা ভয়ঙ্কর বিদ্রূপের হাসি। খুব তীক্ষ্ণ শব্দগুলো, একটা যেন আরেকটাকে ছাপিয়ে যেতে চাইছে, কান ফাটিয়ে দিচ্ছে, গিলে খাচ্ছে। মারাত্মক গরম লাগছে রতীশের। গরমটাও যেন আস্তে আস্তে বাড়ছে। প্রথমে ছ্যাঁকা লাগার মতো, তারপর পোড়া, তারপর ঝলসে যাওয়া, যেন কেউ তাকে জ্যান্ত চুল্লিতে ঢুকিয়ে দিচ্ছে। চালায় যন্ত্রণায় পরিত্রাহী চিৎকার করছে রতীশ, কিন্তু কেউ শুনছে না। আশেপাশে শুধু ওই তীক্ষ্ণ শব্দগুলো ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই। রতীশ বুঝতে পারলেন দাসুরাওয়া, মাই বেটি, সাক্ষ্য, ওরা সবাই আজ খুব খুশি। প্রতিশোধের স্পৃহা চরিতার্থ করতে পেরেছে ওরা। ওদের মুক্তির উল্লাসে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সিসোদিয়ারা। মরা পুস্তানি নদীতে ভেসে যাচ্ছে তাদের সবার হাহাকার। সকাল হতে না হতেই কানাঘুষো শোনা গেল সারা রাত নাকি ভাটিতে দাউ দাউ করে আগুন জ্বলেছে। ধোঁয়ায় ঢেকে গেছে গোটা আকাশ। হাওয়ায় মিশে গেছে পোড়া পোড়া গন্ধ। তবে এই গন্ধ ইট পোড়া গন্ধ নয়, তীব্র চামড়া পোড়া গন্ধ। শেয়ালের ডাক শোনা গেছে, কিন্তু আশেপাশে কোনো মানুষজনকে দেখা যায়নি। কে আগুন দিল, কি বা হচ্ছিল সারা রাত ভাটিতে, তা কেউ জানে না। শুধু শোনা যাচ্ছে পুস্তানি নদীতে নাকি জলের দেখা মিলেছে। গভীর রাত তখন, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেল মেয়েটির। বাইরে তখন শিয়াল আর ঝিঁঝির ডাকে মুখরিত। তবে বাইরের সেই সব নিত্য আওয়াজের জন্য ঘুম তার ভাঙেনি, ভেঙেছে অন্য একটি ভয়ঙ্কর কারণে। কিন্তু প্রথমটাই ঠিক বুঝতে পারছে না সে কি সেই কারণটা। বরং কি যেন এক অদ্ভুত ঝিমঝিমে অনুভূতি হচ্ছে ওর গোটা শরীর জুড়ে। একটা অব্যক্ত অস্বস্তি ক্রমে ঘিরে ধরছে মেয়েটিকে। আদো অন্ধকারে ঠিক ঠাহর করতে পারছে না কিসের অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল এমন করে। ছেলে দুটোর পাশে শুয়েছিল। কয়েকদিন থেকেই ওদের শরীরটা ঠিক জুতের ছিল না, থেকে থেকেই জ্বর আসছিল। গতরাতেও সেই রকম অবস্থা দেখে আর একা রাখার সাহস পায়নি বছর 24-এর এই মেয়েটা। মা বলে কথা, তাই কোলের কাছে নিয়ে শুয়েছিল নিজের সন্তানকে। ওর স্বামী ঘুমোচ্ছিলেন পাশের ঘরে। এমন সময় কিসের যেন শব্দ পেয়ে সচকিত হয়ে উঠল সে। কি ব্যাপার হলো?
পাশের ঘর থেকে ক্রমাগত গোঁ গোঁ করে শব্দ হচ্ছে যেন। না না না, শুধু শুধু গোঁ গোঁ করে শব্দ হচ্ছে না, সাথে কিসের যেন কিচ কিচ করে ডাকও শোনা যাচ্ছে না। ধীরে ধীরে বিছানা থেকে নেমে ঘরের অর্ধেক ভেজানো দরজা ঠেলা দিতেই খুলে গেল সেটা। আর তারপরে ভিতরে দৃশ্য দেখে ভয়ে বিস্ময়ে পাথরের মূর্তির মতো হয়ে গেল যেন মুহূর্তের মধ্যে। সভয়ে দেখল ওর স্বামীর সারা শরীরটাকে দখল করে যারা বসে আছে তাদেরও চেনে। কিছুদিন আগেই ছাড়ে বংশে নির্বংশ করেছিল ওরা যাদের, তারাই এখন দখল করে আছে ওর স্বামীর গোটা শরীরটাকে। প্রবল আতঙ্কে আমতা আমতা করে মুখ দিয়ে বেরোলো কেবল একটি শব্দ, বাদুড়। কথাগুলো মনে করলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। সত্যি এমন হতে পারে? সেবার চোখে না দেখলে কথাগুলো বিশ্বাস করতাম না কখনো। আমার ঠাকুর দেবতার ওপর ভক্তি শ্রদ্ধা ততটা ছিল না, বরং কেউ আমার সামনে দেব মাহাত্ম্যর বিষয় তুললে এক প্রকার ঝগড়া হয়ে যেত তার সাথে। চিরকালে আমি অতিভক্তি বা দেবদেবীদের প্রতি অতিশয়োক্তির বিরোধিতা করে এসেছি, কিন্তু আমি নাস্তিক নই। তবে অতিরিক্ত কোনো জিনিসকেই আমি পছন্দ করিনি কোনো কালে। তবে সেবার যে গল্প আমি দক্ষিণ ভারতে গিয়ে কাজের সুবাদে শুনি এবং চাক্ষুষ প্রত্যক্ষ করি, তাতে আমার গতানুগতিক চিন্তাধারার একগুঁয়েতে চিড় ধরেছে। সেই দৃঢ়চিত্ত মানসিকতা কোথাও যেন একটু নড়ে গেছে। ব্যাপারটা শুরু থেকেই বলি। তবে সেটা ছিল ঘোর বর্ষাকাল। তামিলনাড়ুর মাদুরাই জেলার অন্তর্গত আয়ান কোট্টাইয়ে তুমুল বৃষ্টি নেমেছিল। দুপুরের খাওয়ার জন্য যে পাইস হোটেলটায় এসে বসে আছি, তার টিনের শেডে চড়বড় করে আওয়াজ হচ্ছিল মুষলধারে বাড়ি বর্ষণের জন্য। বেঞ্চে বসে বৃষ্টি স্নাত পরিবেশকে উপভোগ করছি। এমন সময় কলা পাতায় ধোঁয়া ওঠা ইডলি আর কুঁদরির সবজি দিয়ে গেল বালা, এই হোটেলের চটপটে এক ছোকরা চাকর। সেই একই সবজি আর পোষাচ্ছিল না বলে মাটন কলম্বো মানে মাটনের ঝোল আনতে বললাম। তারপর কুঁদরিটা সাইড করে ইডলি ভেঙে নিয়ে মাটন কলম্বে ডোবালাম। সাদা ইডলিকে রাঙিয়ে দিল গরম গরম নাল্লি মটনের ঝোল। আলতো করে চটকে মেখে মুখে চালান করে টিঙ্কাম্মার দিকে তাকালাম। টিঙ্কাম্মার আশফুলের মতো সর পড়া চোখে কোনো অভিব্যক্তি দেখতে পেলাম না, শুধু তার হাতের শিরাগুলো একবার ফুলে উঠে আবার থিতিয়ে গেল। না 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 না, এভাবে হবে না। ব্যাপারটা আর একটু বুঝিয়ে বলি। আমাদের সাইট মাদুরাইয়ের এই প্রত্যন্ত গ্রামে। নেহাত চাকরির ব্যাপার, তাই বাধ্য হয়ে ঠেকায় পড়ে এখানে আসতে হয়েছে। এখানে সব থেকে বড় হোটেলের মালিক টিঙ্কাম্মা। রোজ সেখানেই খেতে যেতাম, আর আম্মাকে দেখতাম বসে বসে পান চিবোচ্ছেন। খাওয়ার পর লোকজন সবাই তাকে প্রণাম ঠুকে যেত। বয়স্ক মানুষটি ক্যাশেই বসতেন। আম্মার সঙ্গে আমার দারুণ খাতির গড়ে উঠেছিল। মানুষটি আমাকে জোর করে হাফ বয়েল ডিম, এগ চাপমুন্ডি ইত্যাদি খাওয়াতেন। মাঝে মাঝে আমার জন্য তাক্কিলি রাইস আম্মা নিজের হাতে মেখে দিতেন। সাধারণত খুব ভালো আর প্রিয় খরিদ্দারকে আম্মা এমন করেই খাওয়ান, এমনই শুনেছিলাম। আমার সঙ্গে আমার এই সম্পর্কটা হয়েছিল কিন্তু বেশ অদ্ভুতভাবে। জানলে অনেকেই অবাক হবে, সম্পর্কটা গড়ে উঠেছিল গল্পের সুবাদে। আমি যে এক মহাগোপ্যে মানুষ এটা বুঝে আম্মা খুব খুশি হয়েছিলেন। ওই দোকানে বসে টিমের বাকিদের আমার জীবনের একটা অভিজ্ঞতা বলেছিলাম। অবশ্যই সেটা অতি প্রাকৃতই বটে। আমার গল্প বলার স্টাইলে অনেকে আকৃষ্ট হতো এবং তাদের কাছ থেকেও নানান সময়ে জেনে নিয়েছিলাম নানান গল্প। আম্মা যে বাংলা বোঝেন এটা জানতাম না, কিন্তু তিনি নিজেই আলাপ করলেন। কথায় দক্ষিণী টান থাকলেও সে বাংলা বুঝতে বিন্দুমাত্র সমস্যা হয়নি আমার। আম্মা যে এই গল্প সংগ্রহের ব্যাপারটা বেশ পছন্দ করেছেন এও তখনই জানতে পারি।
কথায় কথায় জেনেছিলাম মহিলাটির ছেলে নাতিরা সবাই শহরে, সেখানেই দোকান আর পড়াশুনো নিয়ে তারা দারুণ ব্যস্ত হয়ে পড়েছে। ছেলে বৌমারা হপ্তায় হপ্তায় গাড়ি নিয়ে আসে, বাড়ির ডাব নারকেল সবজি নিয়ে মামুলি খোঁজখবর সেরেই চলে যায়। বুড়ি মানুষটার মনের খবর কেউ রাখে না। সেই শূন্যস্থান কিছুটা হলেও ভরাট করেছিলাম আমি। বয়স্ক মানুষটার আমার উপর যেমন আস্থা ছিল, তেমনি ভরসা করতেন খুব। সেদিন বাইরে দারুণ বৃষ্টি নেমেছিল, তার মধ্যে বেরোনোর প্রশ্নই ছিল না। আমাকে কাছে ডেকে আম্মা জিজ্ঞাসা করলেন, বাবু, বাইরে বৃষ্টি না দেখে আমার কাছে এসে একটু বসলে তো পারো? হ্যাঁ বলো আম্মা, এই তো তোমার কাছেই এসে বসে আছি। জানো বাবু, এই বৃষ্টি প্রকৃতির এই অপূর্ব রূপ দেখতে আমি খুব ভালোবাসতাম। বিয়ের পর প্রথম প্রথম কতবার যে বৃষ্টিতে ভিজেছি তারই অত্যা নেই। কিন্তু এখন কি একদমই দেখতে পান না? কথাটা বলেই কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়লাম। ওই সর পড়া চোখের অবস্থা দেখে আমার আগেই বোঝা উচিত ছিল উনি একেবারেই অন্ধ। তো এমন একজন মানুষকে হুট করে এমন একটা কথা বলে তার মনে অজান্তে আঘাত দেওয়াটা উচিত হলো না। কিন্তু টিঙ্কাম্মা আমার কথায় এত কিছু মনে না করে একটা বিচিত্র হাসি হাসলেন। প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রায় অন্ধকার ও প্রায় জনমানুষহীন হোটেলের খাটিয়ার উপর থেকেই সেই হাসিটা দেখে গাটা কেমন যেন ছমছম করে উঠল। সরপড়ার চোখে অদৃশ্য প্রায় মণিটা যেন একবার কেঁপে উঠল। তারপর হাতড়ে হাতড়ে আমার হাতটা ধরে টিঙ্কাম্মা ফিসফিস করে হিসহিসে গলায় বলে উঠল, লোভ, লোভ কতখানি ভয়ানক তোমার কোনো ধারণা আছে বাবু? লোভের বশবর্তী হয়ে দেবীর জিনিসে হাত বাড়ালে তা কতটা ভয়ানক হতে পারে তা জানো? কথাটা শুনে কেমন যেন চমকে উঠলাম। একটা অজানা শিরশিরানি অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ে অজান্তেই হাতের লোমগুলো দাঁড় করিয়ে দিল। এটা কি বলছে বয়স্কা মানুষটি? সেই দেব মাহাত্ম্যর কথা? কিন্তু অন্য দিনের মতো আজ আমার এসব কথায় বিরক্তি লাগছে না কেন? বিরক্তির বদলে একটা ভয় কেন মাথা চাড়া দিচ্ছে মনের মধ্যে। আমতা আমতা করে বললাম, দেবীর জিনিস মানে কি বলতে চাইছেন টিঙ্কাম্মা? আর লোভ কতখানি ভয়ানক কি দেখেছেন আপনি? অনেক অনেক কিছু করেছি, যে মারাত্মক পাপেই আজ আমার এই দশা। আমার কৃতকর্মের জন্যই ভয়ঙ্কর অভিশাপে অভিশপ্ত জীবন কাটাচ্ছি আমি। আর আর একজন। কি হয়েছিল আমায় বলবেন টিঙ্কাম্মা? আমি জানতে চাই কি এমন পাপ করেছিলেন যার অভিশাপে আপনি আজ অন্ধ? যে পাপ করেছিলাম এখন বুঝতে পারি, সে পাপের কোনো ক্ষমা হয় না। শুধু যে এই সামান্য অভিশাপে তিনি ক্ষান্ত, সেটা আমার পরম সৌভাগ্য। আসলে আমার মা ছিলেন একেবারে নির্বিরোধী, সংসার সর্বস্ব মানুষ। সংসারের বাইরে কিছু নিয়েই তিনি মাথা ঘামাতেন না। ফলে মদ আর জুয়ে বাবা সব সম্পত্তি উড়িয়ে দিচ্ছেন দেখেও তিনি কিচ্ছু বলেননি। আর বললেই বা শুনতো কে তখন? তখনকার সমাজ এখনকার মতো তো এত উদার চেতা ছিল না। নারীরা তখন কেবল সংসার সামলাতো, পরিবার পরিজন সম্পত্তি কিংবা সমাজের কোনো বিষয়ে তাদের কোনো মতই গ্রাহ্য করা হতো না। তবে আমার জন্মের পর বাবার হুঁশ ফিরেছিল, কিন্তু তখন তার কাছে সম্পত্তি বলতে ছিল কটা নারকেল, খেজুর আর কলার বাগান। যৌবনে বাবা বেশ কিছুদিন বেঙ্গলি রাইস মিলে কাজ করেছিলেন। সেখান থেকে শেখা পাতলা গুড় আর পাটালি তৈরির বিদ্যাই তখন কাজে লাগলো। এইসব অঞ্চলে বেঙ্গলের মতো অমন সুন্দর গুড় হয় না,
সেই গুড় আর পাটালির জন্য আস্তে আস্তে আমাদের অবস্থা ফিরল। গুড় জাল দেওয়াই হলো গুড় তৈরির আসল ধাপ। এই বিশেষ প্রক্রিয়াটি বাবা কিন্তু কারো সঙ্গে ভাগ করে নিতে চাননি। তাই বাবার সঙ্গে গাছ কাটা, রসের হাঁড়ি নামানো, গুড় বানানো এসব আমিই করতাম। শীতের সময় খেজুর রস নিয়ে আমাদের আলাদাভাবে খাটতে হতো। এতে গাছের গায়ে কিছুটা অংশ কেটে দেওয়া হয়, তার তলায় হাঁড়ি পাতা হয়। হাঁড়ির খোলে চুন লাগানো থাকে যাতে রস পরিষ্কার হয়। হাঁড়ির গায়ে উনুন পুড়িয়ে কালি করা থাকে যাতে আধারে ক্যামুফ্লেজ হয়, না হলে বাদুড় টের পেয়ে রস খেয়ে যায়। সারা রাত সেই হাঁড়িতে চুঁয়ে চুঁয়ে যে রস জমা হতো সেটা ভোর রাতে নামিয়ে আনতাম। এক টানা 3 দিন রস হবার পর তার স্বাদ কষাটে হয়ে যেত। তখন সেই রস এনে গুড় করতাম না, বরং বেলা অব্দি হাঁড়ি গাছেই রাখতাম। রোদে রেখে গেঁচিয়ে নিলে মিঠে কষায় সে এক স্বর্গীয় স্বাদ হতো। এতে সুবিধা হলো দেশি মদ বানানোর মতো পুলিশকে আইনের চোখ রাঙানি নেই। আবার স্বাদ এমনই যে খেলে হালকা নেশা হবেই। সেই টানেই সে আসবে খেতে। আমি আর বাবা রাতে গাছ চাঁচতে যেতাম, কিন্তু এই ব্যাপারে একটা বিশেষ নিয়ম মেনে চলা হতো। বাবা সবসময় আমার তুলনায় 1 ঘন্টা আগে বেরিয়ে যেতেন। তিনি গাছতলায় অপেক্ষা করতেন। তারপর 1 ঘন্টা বাদে আমি বাড়ির এক ঝি বা মায়ের সঙ্গে সেই গাছতলায় যেতাম। বাবা আগের এই 1 ঘন্টা ঠিক কি করতেন তা আমার অজানা ছিল। এ ব্যাপারে বাবার কঠোর নির্দেশ ছিল, তাই আমরা কোনোদিন বিষয়টার মধ্যে ঠিক কি রহস্য লুকিয়েছিল জানতে পারিনি। আরো বড় দুর্ভাগ্যের বিষয় হলো হঠাৎ স্ট্রোক হয়ে মৃত্যুর ফলে বাবা পরবর্তীকালে আমাকে এ নিয়ে কিছু বলেও যেতে পারেননি। তবে বাবার এই বিশেষ ব্যাপারটা নিয়ে আমার কৌতূহলের অন্ত ছিল না। বিষয়টা নিয়ে আরো জানার আগ্রহ বেড়ে যায় যখন আরো কয়েকটা নিয়ম কঠোরভাবে মানতে বলা হলো। নিয়মগুলো ছিল যেমন অদ্ভুত তেমনি রহস্যাবৃত। এই যেমন শুধুমাত্র ভোর রাতেই আমরা গাছতলায় যেতে পারবো, কিন্তু দিনের বেলায় ওই গাছতলার আশেপাশে যাওয়ার উপরেও কড়া নিষেধ ছিল। আরো একটা ব্যাপারে খুব কড়া আদেশ ছিল আমার উপর। খেজুর বাগানের মধ্যেই একখানা পুরনো অশ্বত্থ গাছ ছিল। গোটা চারেক খেজুর গাছের জায়গা নিয়েছিল ওই একটা গাছে। তার উপর সেই গাছে ছিল বাদুড়ের বাসা। কিন্তু বাবা সেই গাছটা কাটতে দিতেন না। তাছাড়া 3টে গাছে রস কাটার বন্দোবস্ত থাকলেও তার থেকে হাঁড়ি নামানো হতো না। পাখিদের জন্য রাখা ছিল সেই গাছ। বাবা মারা যাওয়ার সময় বিড়বিড় করে শুধু এই নিয়মগুলোই মনে করিয়ে দিয়েছিলেন। জানি না মৃত্যুকালে তিনি কিছু আঁচ করতে পেরেছিলেন কিনা। তবে ততদিনে আমাদের রসের সুনাম বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিক্রি বাটা ঠিকই চলতে লাগলো বলে বাবা মারা যাওয়ার পর আমরা দিশেহারা হয়ে পড়িনি, বরং আস্তে আস্তে ব্যবসার হাল ধরেছিলাম। ততদিনে এক বাঙালির সঙ্গে আমার বিয়ে হয়েছিল। এই মানুষটির সঙ্গে বাবার পরিচয় হয়েছিল প্রথম জীবনে, বাংলায় কাজ করতে গিয়ে। তার কাছ থেকে বাবা কাজ শিখেছিলেন। দূরত্বের গণ্ডি পেরিয়ে বন্ধুত্ব মজবুতই ছিল, আসা যাওয়া তো ছিলই। পাটকাঠি, গাছের চারা ইত্যাদি দেওয়া নেওয়া সবই চলত। বিয়ের মাধ্যমে এই সম্পর্ককে পোক্ত চেহারা দেওয়া হয়েছিল। সে সময় গাঁয়ের মানুষ বাবাকে একঘরে করার ভয় দেখিয়েছিল। সে সময় জাতপাত বা সামাজিক কুসংস্কারাচ্ছন্নতা বিষয়টা ছিল বড্ড প্রকট। কেউ স্বজাতি বাদে অন্য জাতিতে বিয়ে শাদী করলে সমাজের মাথারা হয় সেই পরিবারকে গ্রাম ছাড়া করত, নয়তো তাদের একঘরে করত। বাবাকেও এই বিয়ের জন্য কম ঝক্কি পোহাতে হয়নি, কিন্তু পরে কালের নিয়মে সবই ঠিক হয়ে যায়। বাবার বয়স হয়ে যাচ্ছিল বলে আমরা 3 জন একসঙ্গে রস আনতে যেতাম। তবে নিয়ম সেই একই ছিল।
বাবা আগে যেতেন, আর 1 ঘন্টা পর আমি আর আমার স্বামী মোপেডে চেপে রওনা দিতাম। বাগানের 5 মিটার আগেই আমরা নেমে পড়তাম, তারপর হেঁটে বাগানে ঢুকতাম। বাগান উঁচু প্যাকাটি আর রামচিতা জাতীয় লতা গাছের বেড়ায় ঢাকা থাকতো বলে সহজে দেখা যেত না। বাইরে থেকে লোকজন কিছুই দেখতে পেত না। আমরা 5 ব্যাটারির টর্চ নিয়ে ঢুকতাম। সেই আলো ফেলে রস পাড়া হতো। কখনো ওই 3টে গাছের দিকেও আলো মারতাম। দেখতাম কি সুন্দর চকচকে করে নিগোনো ওই 3টে গাছের তলা। বুঝতে পারতাম বাবা এসে ওই গাছের তলায় কিছু করেছেন, কিন্তু সেটা দেখার মতো কিছু পড়ে থাকতো না। বাবাও কখনো বলেননি তিনি ঠিক কি করতেন। চুপচাপ রসের হাড়ি নামিয়ে বাগানের বাইরে রাখতাম। মোপেডে চাপিয়ে 2-3 ক্ষেপে সেগুলো বয়ে আমরা ঘরে নিয়ে যেতাম। বাবা বলতেন, শোন মা, আমি যেমন আগে যাই, আর বাগানে যে গাছগুলো পাখিদের জন্য রস রাখা থাকে সেগুলোর দিকে কোনোদিন হাত বাড়াস না। দেবী মার কৃপায় আমাদের অবস্থা ফিরেছে। কিন্তু বাবা, প্রতিবার এভাবে রেখে দিলে আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তাই নাকি বাবা? মাঝে মধ্যে চাহিদা বড্ড ভয়ঙ্কর বস্তু রে মা। যেটা তোর সামান্য চাহিদা বলে মনে হচ্ছে, সেটা কখন লোভে পরিবর্তিত হবে বুঝতেই পারবি না। আর একবার লোভ মনে জায়গা করলে কত বড় সর্বনাশ হবে তা তুই ভাবতেও পারবি না রে। হ্যাঁ মারে, আমাদের আগের অবস্থা যা ছিল এখন তার থেকে অনেক ভালো আছি রে। আমি যা বললাম মনে রাখিস, ভুলিস না যেন। বাবার সে কথাগুলো ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল সেদিন বুঝিনি। বয়স অল্প ছিল তো, আর অল্প বয়সের কত যে চাহিদা, আকাঙ্ক্ষা আর লোভ থাকে সেটা তখন না বুঝলেও বয়স বাড়ার সাথে সাথে অকারণ চাহিদা আর লোভ করার যথার্থ শিক্ষা পাওয়ার পর এখন ভালোভাবেই সেটা অনুধাবন করতে পারি। বাবা যতদিন ছিলেন ততদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বাবা গত হবার পর পরিস্থিতি বদলাতে শুরু করলো। সবকিছুর দায়িত্ব নেবার কিছুদিন পর আমি আর আমার স্বামী হিসেব করে দেখলাম ওই 3টে ছেড়ে রাখা গাছের জন্য প্রায় প্রতিদিন 300 টাকা করে লোকসান হচ্ছে। তার উপর অশ্বত্থ গাছটিকে সরিয়ে নতুন 3টে গাছ লাগানো হলে দৈনিক 600 টাকা অব্দি মুনাফা বেড়ে যাবে। তখনকার সময়ে অঙ্কটা শুধু দুর্দান্ত নয়, লোভনীয়ও বটে। বাবার কথাকে অগ্রাহ্য করে পাখিদের জন্য যে 3টি গাছ আলাদা রাখা ছিল, প্রথমে আমরা ওই 3টে গাছ থেকে রস সংগ্রহ করা শুরু করলাম। তারপর অশ্বত্থ গাছটার দিকে হাত বাড়ালাম। তাতে সমস্যা হয়ে দাঁড়ালো ওই গাছে বাস করে থাকা বাদুড়ের দল। গাছটি কাটতে গেলে আগেই বাদুড়দের সরাতে হবে। এতদিন যা হয়নি এবার তাই হলো। আমাদের বাগানে বাইরের লোক হিসেবে কাঠুরেরা এলো। 2 দিন সব দেখে শুনে তারা বলল রাতে গাছ কাটতে হবে। দিনের বেলায় বাদুড়রা গাছে থাকলে গাছ তো কাটা যাবে না। দড়ি দড়া দিয়ে টান করিয়ে দিল তারা। তারপর রাতের প্রথম প্রহরে সবাই হাজির হলো। পেট্রোম্যাক্স, হ্যাজক এসব আগেই জোগাড় করে রাখা হয়েছিল অবশ্য। বাগানে ঢুকেই একটা প্রচন্ড কিচকিচ আওয়াজ পেলাম, যেন 10 তার হাড়ির উপর ছুরি ঘষছে কেউ। কান ঝালাপালা হয়ে যাচ্ছিল, কিন্তু সেসব উপেক্ষা করে সেদিকেই এগিয়ে গেলাম আমরা। যা দৃশ্য দেখলাম তাতে স্বভাবতই গায়ের লোম খাড়া হয়ে গেল রীতিমতো। দেখলাম ভয়ঙ্কর অথচ অদ্ভুত এক দৃশ্য। সকলে অবাক হয়ে দেখলাম গোটা গাছ তখন ছেয়ে গেছে অসংখ্য বাদুড়ে। অথচ আমরা ভালো মতো জানতাম এত রাতে বাদুড় থাকে না, তাদের এটা খেতে যাওয়ার সময়। তাছাড়া এই গাছটাতে বড়জোর কয়েকশো বাদুড় থাকতে পারে বলেই
আমাদের মনে হয়েছিল। কিন্তু সেই রাতে যে পরিমাণে শব্দ হচ্ছিল আর বাদুড়ের যে সচল কালো স্তম্ভ গাছটা ঘিরে ছিল, তাতে অন্তত কয়েক হাজার বাদুড়ের উপস্থিতি টের পাচ্ছিলাম। সংখ্যাটা বেশিও হতে পারে, কিন্তু ভেবে পেলাম না একসাথে এত বাদুড় এলো কোত্থেকে। 2-4 জন চেষ্টা করলো ঢিল ছুঁড়ে বাদুড় তাড়ানোর। তার বদলে দেখলাম ভয়ানক কিচকিচ শব্দের সঙ্গে আমাদের দিকে এগিয়ে আসছে রোমশ কালো ওই স্তম্ভটা। হ্যাজাকের আলোয় টিপের মতো জল করছিল সহস্র চোখ, যেন এক অতিকায় রোমশ মাকড়সা আমাদের চুষে নিংড়ে ছিবড়ে করে ফেলার জন্য এগিয়ে আসছে। ছুটে বেরিয়ে এসেছিলাম। বাগানের বাইরে আসতে আবার সব কিছু শান্ত হয়ে গিয়েছিল। সেই রাতে আমরা ফিরে এসেছিলাম। তারপর 2-3 রাত চেষ্টা করেও কিচ্ছু হলো না। তারই মধ্যে বাদুড়গুলো নতুন করে ক্ষতি করা শুরু করেছিল। আমরা রস ঘরে আনতেই পারছিলাম না, সমস্ত রস বাদুড়ে খেয়ে শেষ করে ফেলছিল। বাধ্য হয়ে একটা মরিয়া সিদ্ধান্ত নিতে হয়েছিল আমাদের। তাতে আমাদের খুব একটা সায় ছিল না, কিন্তু ক্রমাগত লোকসান দেখতে কারই বা ভালো লাগে। তাই সবচেয়ে খারাপ সিদ্ধান্তটাই নিতে হয়েছিল। সিদ্ধান্তটার খেসারত আজও আমাদের দিতে হচ্ছে, আর দিতেও হবে মৃত্যুর শেষ দিন পর্যন্ত। সেদিন সকালবেলা আমরা সবাই বাগানের বাইরে জড়ো হলাম। সঙ্গে ছিল 2 জ্যারিকেন কেরোসিন তেল। বাদুড়ের বৈশিষ্ট্যই হলো তারা সকালবেলা গাছের গায়ে ঝুলে থাকে। গাছটা থেকে হাত 2 দূরে গোল করে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। বাদুড়গুলো মারতে চাইনি আমরা, তাই একটু দূর থেকেই গোল করে ঘিরে আগুন জ্বালিয়েছিলাম। সচরাচর আগুনের তাত পেলে বাদুড় গাছের গোড়ায় পড়ে যায়। তারপর আমরা চলে আসতাম। পরিকল্পনা ছিল এভাবে আরো 2 দিন করলে বাদুড়রা বাসা ছাড়বে। কয়েকবার এরকম আগুনের তাতে ভয় পাইয়ে দিলে বাদুড়েরা সচরাচর সেখানে ফিরে আসে না। কিন্তু টানা 3 দিন এরকম করার পরেও বাদুড়গুলো কিছুতেই গাছ ছেড়ে গেল না। তাই শেষে 4র্থ দিন সেই ভয়ঙ্কর সিদ্ধান্তটা নেওয়া হলো। গাছের গোড়াতেই আগুন লাগিয়ে দেওয়া হলো। সে ছিল এক ভয়ানক হৃদয় বিদারী দৃশ্য। বাদুড়গুলো লাফাচ্ছিল, ছাপাচ্ছিল, ছটফট করছিল আর চলছিল। জ্বলন্ত অবস্থায় বাদুড়গুলো এদিক ওদিক ছিটকে পড়ে শুকনো পাতায় আগুন লেগে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে জায়গাটিতে যেন দাবানল লেগে গেল। আমাদের বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হলো সেই আগুনে। অশ্বত্থ গাছটা পুড়ে গিয়ে সেখানে তার পোড়া কঙ্কালসার দেহটা নিয়ে দাঁড়িয়ে রইল। রাতের অন্ধকারে সে গাছটাকে দেখলে রীতিমতো গায়ে কাঁটা দিত। বাদুড়রা বিদেয় হলো ঠিকই, কিন্তু এরপর থেকে সমস্যা একেবারে মারাত্মক চেহারা নিল। যা যা আমাদের বাড়িতে হতে শুরু করলো তাতে স্পষ্ট বোঝা গেল এর পিছনে আছে কোনো অতি প্রাকৃত শক্তি। আমাদের বাড়িতে 8খানা দুধের গাভী ছিল, আর ছিল বিশাল একখানা ষাঁড়। উত্তম সন্তানের আশায় অনেকেই গরু নিয়ে আমাদের ষাঁড়ের কাছে পাল দেওয়াতে আসতো। কিন্তু একদিন হঠাৎ সেই ষাঁড়টি কিভাবে জানি উধাও হয়ে গেল। সে যে কোথায় গেল তা আমরা বুঝতেই পারলাম না। শুধু রাতে বাঁধা থাকতো সে, বাকি সারাদিন গোটা পাড়া চষে বেড়াতো। রাতে সে দড়ি ছিঁড়ে পালিয়ে গেল। তারপরে উধাও হলো 2টি দুধের গাই। এরপর একদিন বজ্রপাতে আমাদের 5টি ফলন্ত নারকেল গাছ দাউ দাউ করে জ্বলে উঠল। সে ছিল বিনা মেঘের বজ্রপাত। তারই সঙ্গে
তুমুল ঝোড়ো হাওয়া শুরু হওয়ার ফলে ছড়িয়ে পড়া আগুন আমাদের গোটা নারকেল বাগানটাই প্রায় নষ্ট করে ফেলল। নারকেল গাছগুলো যে রাতে নষ্ট হলো বাজ পড়ে, সেই রাতের কথা। গ্রামের দিকে রাতে লোকজন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, যেহেতু তারা অনেকে ভোরবেলায় খেতে যায়। কিন্তু আমাদের কাজ ছিল রাতের বেলায়। বাগান থেকে রস রাতের অন্ধকারেই আমরা আনতাম। সে রাতে গোয়াল ঘরের পাশে গুদাম ঘর থেকে খালি রসের হাঁড়ি নিয়ে আসতে গিয়ে কি কারণে যেন অজানা একটা আতঙ্ক আমায় ঘিরে ধরল। 5টি ইন্দ্রিয়ের বাইরে যে 6 নম্বর ইন্দ্রিয়টি আমাদের আছে, সে মুহূর্তে যেন সজাগ হয়ে আমায় জানান দিল এখানে এমন কিছু আছে যা সাধারণের যুক্তি বা ভাবনার বাইরে অবস্থান করে। কাঠের দরজাটা শিকল ধরে কোনো মতে আমার বাঁদিকে তাকিয়ে দেখলাম, আর সাথে সাথে আমার হৃৎপিণ্ডটা তড়াক করে লাফিয়ে উঠে মনে হলো যেন গলার কাছে এসে আটকেছে। বাঁ পাশের ফাঁকা জমির উপরে বাজে পুড়ে যাওয়া নারকেল গাছ থেকে উল্টো করে ঝুলে আছে একটা বিশাল আকারের বাদুড়। না, গ্রামের মেয়ে হবার জন্য বাদুড় আমি অনেক দেখেছি, কিন্তু এই বাদুড় আমার চেনা বাদুড়ের মতো নয়, একেবারেই নয়। লম্বায় প্রায় 8 থেকে 9 ফুটের বেশি, কালো কুচকুচে প্রাণীটার লাল অঙ্গারের মতো জ্বলন্ত 2 চোখের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ঠিক আমারই উপর। সে চোখ থেকে ক্রোধ আর প্রতিশোধের আগুন ঝরে পড়ছে ক্রমাগত। ওই দৃষ্টি যেন আমায় সম্মোহিত করে চিৎকার করার সামান্য শক্তিটুকুও যেন লোপ পেয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ যে নারকীয় দৃশ্য দেখলাম, তাতে একটা আমার জড়তা মুহূর্তে যেন উবে গেল। দেখলাম বাদুরটা সেই বিশাল দেহটা যেন মুহূর্তে খণ্ড খণ্ড বিভক্ত হয়ে তীর বেগে ছুটে আসলো আমার দিকে। প্রবল ভয়ে আর আতঙ্কে চিৎকার করে মাটিতে পড়ে গেলাম। বোধহয় জ্ঞান হারিয়েছিলাম। জ্ঞান যখন হলো তখন সকাল হয়ে গেছে। আমার স্বামী আমার মাথার গোড়ায় বসেছিলেন চিন্তান্বিত মুখে। গত রাতে যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছিলাম তা এখনো চোখের সামনে ভাসছে, স্পষ্ট যেন সবকিছু। হঠাৎ উঠোনে একটা পুরুষালী ভয়ার্থ কণ্ঠের শব্দে আমরা সচকিত হয়ে উঠলাম। ভয়ে ভয়ে বাইরে আসার সাথে সাথেই, এই তোমরা তোমাদের ওই গরুগুলো খুঁজছিলে না? আরে ওই পাশের পাড়া দিঘির পাড়ে ওরা পড়ে আছে গো, শরীরে কোনো প্রাণ নেই। সে কি করে হলো এসব? কে মারলো ওদের? সে আমি কি করে বলবো, তবে একটা কথা বলি তোমায়, দেখতে সাপের কামড়ে মারা গেছে বলে মনে হলেও আদৌ কিন্তু তা নয়। মানে? আরে বিষে যদি মরতো তাহলে ওরকম কঙ্কাল সারতো হতো না। আরে প্রাণী দুটো শরীরে 1 ফোঁটা রক্ত নেই গো, 1 ফোঁটা রক্ত নেই। মনে হচ্ছে কিসে যেন ওদের শরীর থেকে সমস্ত রক্ত চুষে খেয়েছে। ওই শরীর নিয়ে ছুটে গেলাম দিঘির পাড়ে। লোকটি কথাগুলো একদম সত্যি বলেছে। বাড়ি থেকে 1 ক্রোশ দূরে দিঘির পাড়ে আমাদের দুধের গাইগুলো নিথর রক্তশূন্য ও কঙ্কাল সার শরীর দুটোকে দেখতে পেলাম। তাদের গলকম্বলে সর্পদংশনের মতো ক্ষত ছিল, অথচ বিষের লক্ষণ সেভাবে শরীরে ফুটে ওঠেনি। পরে লোকজন দেখে বলল এটা অন্য কিছু কামড়ানোর ক্ষত। কথাগুলোর সত্যতা তখন প্রকাশ পেল
যখন গোহাটা থেকে মৃত গরুর চামড়া ছাড়াতে আসা কসাইগুলো চাপা স্বরে গুঞ্জন শুরু করলো, এ কোনো সাপের কামড়ে মৃত্যু নয়। সাপ আর যাই করুক, রক্ত চুষে শরীরটাকে এমন ছিবড়ে তো করবে না। তবে কি ওই নিশাচর প্রাণীগুলোই যারা কাল রাতে আমাকে তাড়া করেছিল? বাদুড়। মাঠে তখন ধান ভর্তি। কিছু বেশি উপার্জনের জন্য ধান গাছের ফাঁকে ফাঁকে কড়াই গাছ লাগানো হয়েছে। কড়াইশুঁটি পেকে গেছে, হপ্তাখানেক পরেই ঘরে ফসল উঠবে। আমাদের পাশে আরো ক্ষেত ছিল, কিন্তু কোনো অদ্ভুত কারণে শুধু আমাদের ক্ষেতেই দাঁতাল শুয়োরের আনাগোনা বেড়ে গেল। এমনিতে ভুট্টা ফলনের সময় নয়তো কলা বাগানেই তারা উপদ্রব করত। প্রাকৃতিক দুর্যোগ না হলে আমরা চাষের ফসল নির্বিঘ্নে ঘরে তুলতাম, কিন্তু সেবার তা হলো না। শুয়োরের জন্য সমস্ত ফসল তছনছ হয়ে গেল। আমাদের পথে বসার মতো অবস্থা হলো দেখে চিন্তান্বিত মুখে আমার স্বামী বললেন, টিঙ্কা, টিঙ্কা, কি থেকে যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি পরিষ্কার বুঝতে পারছি, আমরা আমরা কোনো কিছুর ভয়ঙ্কর অভিশাপে শাপগ্রস্ত হয়েছি। কিন্তু কিসের জন্য? কি এমন করেছি যার জন্য এমন অভিশাপগ্রস্ত হলাম? কি করেছো? এখনো বলছো কি করেছো? তুমি কি সত্যি বুঝতে পারছো না কিসের জন্য এসব হচ্ছে? আরে আরে অবান্তর কথা বলছো তো তুমি। জানলে কি আমি তার ব্যবস্থা করতাম না আগে? কি ভাবো কি তুমি আমাকে? আমাদের কাঠুরেরা সকলে একে একে মারা যাচ্ছে, সে খবর তুমি রাখো? দেখো টিঙ্কা, মাথায় এমনিতেই বিগড়ে আছে, এর মধ্যে অহেতুক বাজে কথা বলে আমার মাথাটাকে গুলিয়ে দিও না। কথা বলতে যদি ভালো না লাগে তাহলে দয়া করে চুপ করে থাকো। উনি আরো কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় পাশের ঘর থেকে কান্নার শব্দ শুনে দৌড়ে ভিতরে গেলাম। দেখে আমার ছেলে দুহাতে পেট চেপে কাটা পাঁঠার মতো ছটফট করছে। কাছে গিয়ে বুঝতে পারলাম ওর অসম্ভব পেটে যন্ত্রণা করছে। সেই শুরু হলো অসুখের। এরপর একে একে আমাদের বাড়ির সবাই অসুস্থ হতে শুরু করলো। আমার মা শয্যাশায়ী হয়ে পড়লেন, আমার সন্তানেরা সবাই অসুস্থ হয়ে বিছানা নিল। ধার দেনা করেও সবার যথাসম্ভব চিকিৎসার ব্যবস্থা করলাম, কিন্তু কিছুই হচ্ছিল না। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল বাদুড়ের উৎপাত। বাড়ির আশেপাশে গাছগুলোতে বাদুড় ভীষণ রকম বেড়ে গেল। ফাঁকা উঠোনের ভিতর দিয়ে বাদুড়ের দল ঘরে ঢুকে বসে থাকতো। এমনকি রান্নাঘরে গিয়ে দেখতাম শয়ে শয়ে বাদুড়। বেশ বুঝতে পারছিলাম আমার ভাবনা অমূলক নয়, এক ভয়ানক অভিশাপ নেমে এসেছে আমাদের উপর। মারিয়াম্মানের কাছে হত্যে দিয়ে পড়েছিলাম, কিন্তু কিছু হচ্ছিল না। আমাদের জায়গা জমি ক্ষেত বাড়ি সব দেখতে দেখতে উজাড় হয়ে যাচ্ছিল। বুঝতে পারছিলাম আমরাও শেষ হতে চলেছি। শুধু প্রার্থনা করছিলাম ছেলে মেয়েগুলো যেন বেঁচে থাকে। সেদিন রাতে আমি সন্তানদের কাছে শুয়েছিলাম। মাঝরাতে ছোট ছেলেটা একটু ছটফট করছিল বলে ঘুম পাতলা হয়ে গেছিল। তখনই একটা কিচকিচ শব্দ পেলাম পাশের ঘর থেকে। বুঝতে পারলাম পাশের ঘরে আমার অতি পরিচিত কিছু শব্দ আসছে। জানতাম ওই ঘরে আমার স্বামী ঘুমোচ্ছিলেন। ছ্যাঁত করে উঠল বুকটা। ভয়ঙ্কর কিছু আশঙ্কা করে আমি উঠে গেলাম। ঘরের দরজাটা ভেজানো ছিল, হালকা ঠেলা দিতেই খুলে গেল। চমকে উঠে সবাই দেখলাম ও শরীর জোরে বাদুড় বসে আছে। তাদেরই সমবেত কিচকিচ স্বর শুনেছিলাম আমি। ওর মুখ থেকে চাপা গো গো আওয়াজ আসছিল। আমি চিৎকার করে উঠতে বাদুড়গুলো মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। ছুটে গিয়ে পড়লাম মারিয়াম্মানের দ্বারে। মন বলছিল আজ মা ছাড়া আমার কেউ নেই।
হয় মা আজ আমাকে পথ বলে দেবেন, না হলে আমি এখানেই উপবাসে প্রাণ দেব। রাত গেল, সকাল গড়িয়ে দুপুর হলো, তাও আমি ঠাকুর ঘরের বাইরে বেরোইনি। বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছিলাম মায়ের সিংহাসনের নিচেই। আন্দাজ করেছিলাম আগেই কি থেকে এসব হচ্ছে। হতে দিয়ে পড়ে থাকার সময় যে ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, তাতে আমার ধারণা আরো বদ্ধমূল হলো। সভয়ে দেখলাম দেবী মা সিংহাসনে বসে আমার দিকে রোষায়িত নয়নে তাকিয়ে আছেন। কিন্তু সেই মূর্তি মা মারিয়াম্মানের নয়, তিনি ছিলেন মা কাতেরি আম্মান, কাভাল দেবিয়ামের অন্যতমা। মাথায় যেন বজ্রাঘাত হলো। আমি যতটা ব্যাপারটা সাধারণ বিষয় বলে আন্দাজ করেছিলাম, সেটা কিন্তু ততটা সাধারণ তো নয়। নিজের উপর নিজেরই রাগ হলো। এতদিন কেন কথাটা মনে পড়েনি? কেন? পারাক্কাম বাহুল এর অর্থ হলো বাদুর, আর কাটেরি এর অর্থ হলো পবিত্র বাদুর। এরা মায়ের সহচর, মায়ের স্নেহধন্য। ব্যাপারটার গুরুত্ব এতটাই গভীর, সত্যি ঘুণাক্ষরও বুঝিনি। অজান্তে কি করেছি আমরা? এ তো ভুল নয়, মারাত্মক পাপ। ক্ষমা চাওয়ার ভাষাও খুঁজে পেলাম না। চোখ দিয়ে অঝরে জল ছুটতে লাগলো। আস্তে আস্তে মায়ের রূপ অনেকখানি শান্ত হয়ে এলো। মা বললেন, তোর এত বড় স্পর্ধা, তুই আমার প্রাণীদের গায়ে আগুন দিলি, অথচ এখন তোদের যে ঐশ্বর্য, তোদের যে প্রভাব প্রতিপত্তি, তা আমারই দেওয়া। তোর বাবা তো সব বেচতে বেচতে ওই গাছগুলোই শুধু রেখে দিয়েছিল। অশ্বত্থ গাছের নিচে আমি বাস করতাম, সেটা তোর বাবা আগে জানতো না। যদিও ওই জমিও চাইলেও বেচতে পারত না। এক রাতে গাছ থেকে হাঁড়ি নামাতে গিয়ে সে আমার দর্শন পায়। আমি বাদুড়ের বেশে রস পান করছিলাম। এত বড় বাদুড়, তাই কপালে ত্রিপুনণ্ডক দেখে সে আমার পায়ের কাছে বসে পড়েছিল, নিজের অবস্থা খুলে বলেছিল। আমি ওর আক্ষেপ দেখে ওকে আশীর্বাদ করেছিলাম, কিন্তু শর্ত ছিল ওই অশ্বত্থ গাছের তলা সব সময় ঝকঝকে তকতকে থাকবে। রোজ রাতে এসে ও আমার পুজো করত এবং এই গাছতলা পরিষ্কার করত। ওকে প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে আমি না চাইলে আমার অস্তিত্বের কথা কেউ যেন না জানে। এও শর্ত হয়েছিল যে 3টি খেজুর গাছের রস পান করবে শুধু আমার সন্তানেরা, তাদের গায়ে কেউ হাত দেবে না। কিন্তু তোদের এমন লোভ যে হাতে পেয়ে গাছ পুড়িয়ে দিলি। দেখতে চেয়েছিলাম তোদের মনোবৃত্তি কেমন, তখনই বুঝলাম তোরা আমার পুজো করার যোগ্যই নস। আমি তাই শুনে আর্তনাদ করে উঠলাম। বুঝলাম লোভের বশে অনেক বড় পাপ করে ফেলেছি, যার কোনো ক্ষমাই হয় না। আমার ক্ষমা চাওয়ার ভাষা হারিয়ে গেল। কেবল চিৎকার করে কাঁদতে লাগলাম অসহায় ভাবে। অঝোর ধারায় 2 চোখ থেকে জল পড়তে লাগলো। আমার ওরকম করুণ অবস্থা দেখে মা স্নেহ পরবশ হলেন। বললেন, ঠিক আছে, এবারের মতো আমি তোদের ক্ষমা করলাম। শুধু বাদুর নয়, তোরাও আমার সন্তান। তোর বাবার অকস্মাৎ মৃত্যুর ফলে তোরা অনেক কিছুই জানতে পারিসনি, কিন্তু সেটা বিচার্য নয়। এই পৃথিবীর প্রতিটা প্রাণী আমার সন্তান, তারা স্ব স্থানে শ্রেষ্ঠ। অকারণে প্রাণী হত্যা আমি কিন্তু বরদাস্ত করব না। ওই গাছের জায়গায় আমার মন্দির করে দিস, নিত্য পূজা দিস বিধিমতে। তবে বিনা শাস্তিতে তোদের মুক্তিও দেব না। শাস্তি পেলে তোরাও মনে রাখবি, আর বাকিদেরও শিক্ষা হবে যে এই রকম জঘন্য কাজ করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়। তাই তোর যে চোখে লোভের নেশা ছিল, সেটা আমি নিলাম। তোর স্বামীর মস্তিষ্কে কূটবুদ্ধি, নীচতা, লোভ
এগুলো মাথাচাড়া দিয়েছিল, তার ব্যবস্থাও করলাম। তুই অন্ধ রয়ে যাবি আর তোর স্বামী হবে জীবনৃত, উন্মাদ। সেবার মধ্যে দিয়ে প্রায়শ্চিত্ত কর। মনে রাখবি, পৃথিবীতে সবাইকে বাঁচার সমান অধিকার দিয়েই আমি পাঠিয়েছি। নিজের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের আঘাত করা মানে জগৎ মাতাকে আঘাত করা। মা হয়ে এই কথাটুকু আজীবন মনে রাখিস। তারপর হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম মায়ের মূর্তির কাছে সদ্য দেওয়া ফুলগুলোর উপর ভ্রমর গুনগুন করছে। হঠাৎ দেখতে দেখতেই চোখে বরাবরের মতো আধার নেমে এলো, আর আমি কিছুই দেখতে পেলাম না। বুঝলাম সারা জীবনের মতো আমার দু চোখকে অন্ধকার গ্রাস করলো। দেবীর শাস্তি পেতে তো হবেই। এ যাত্রায় জীবন, স্বামী, সন্তানদের প্রাণে বাঁচাতে অন্তত পারলাম, এইটুকুই সান্ত্বনা। দু চোখের জল মুছে শুধু হাত দুখানি উঁচু করে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালাম। সেদিনের পর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। সবটাই অবশ্য শুনে শুনে জেনেছি, আমি তো আর দেখতে পাই না। তবে আজও বাড়ি যাওয়ার সময়। কথাটা শেষ হওয়ার আগেই এমন একটা জিনিস দেখতে পেলাম যা দেখে আমার দিনের আলোর মধ্যেও গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা বিশাল বাদুড় এসে টিঙ্কাম্মার পিছনে একটা দেওয়ালের কার্নিশে ঝুলে পড়ল। দিনের বেলায় বাদুড়, তাও এত বড়, আমি আগে দেখিনি। ভয় পেয়ে পিছিয়ে গেলাম। তারপর বুঝলাম স্বাভাবিক, দোকানে কারো ভাবান্তর হলো না। এরপর 2 মাস কেটে গেল, কাজ পুরোলো। ফিরে যাওয়ার আগে টিঙ্কাম্মার সঙ্গে দেখা করে প্রণাম করলাম। 2 হাত তুলে আমাকে আশীর্বাদ করলেন প্রবীণা। মায়ের প্রসাদও খাওয়ালেন। তবে বেরিয়ে আসার সময় বালা অর্থাৎ হোটেলের ছোকরা চাকরটা চুপি চুপি বলল, বাবু একটা কথা বলবো? হ্যাঁ বল। সেদিন টিঙ্কাম্মা গল্প শেষ করতে পারেনি। মায়ের কথা মতো চলেছে বলে টিঙ্কাম্মার চোখ দুটো ওই বাদুড়ের চোখ হয়ে গেছে। ওই বাদুড় দিনেও দেখে, আর টিঙ্কাম্মা দিনের বেলা না দেখতে পেলেও রাতে কিন্তু সব দেখতে পায়। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প